আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো সবাই? আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো আছো। তোমরা আমাকে অনেকে সালাম দিয়েছো। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওকে, আজকে একটু বৃষ্টি মুখর দিন। বাংলাদেশে প্রায় প্রতিটি জায়গায় বলা যায় ছোটোখাটো এই বর্ষণ মুখরের এই নিউজটা আমি পাচ্ছি। একটু বিপর্যয়, বিভিন্ন বিদ্যুৎ বিভ্রাট, এছাড়া অনেক সমস্যা রয়েছে। তারপরেও আলহামদুলিল্লাহ এই সমস্ত সমস্যা, প্রতিকূল অবস্থাকে উপেক্ষা করে মহান আল্লাহ আমাদেরকে যে ক্লাসে হাজির হবার তৌফিক দান করেছেন, সেই মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। ওকে, সো পুরো সময়টা লেগে থাকতে হবে নাছোড় বান্দা হিসেবে। কোনো কোনো জায়গা হয়তোবা তোমার কাছে কঠিন লাগতে পারে, বাট সেটাকে একেবারেই খুব ইজি মনে করে ধরে রাখতে হবে। আমি বলি একটা ক্লাসের সবটুকুই তো আর শতভাগ মনোযোগ দিয়ে শেখা যায় না। সো বলবো কিছু জায়গায় সমস্যা যদি থাকে ধরে নিতে হবে, পরবর্তীতে রিভিশনের সময় সেটা ক্লিয়ার হয়ে যাবে। বাট শুধু শুধু কমেন্ট করে অন্যকে ডিস্টার্ব করা যাবে না। ক্লাসের বাইরে যারা কমেন্ট করে তারা কখনোই আমার কৃতজ্ঞ স্টুডেন্ট, আমার ওবিডেন্ট স্টুডেন্ট হতে পারে না। লেগে থাকো, শুরু করছি আজকের আয়োজনটি। আলহামদুলিল্লাহ আজকে এটি হচ্ছে আমাদের ডে কত? ডে 5। দ্যাট মিনস এখানে আমাদের দুইটা লেকচার হবে। একটা হচ্ছে লেকচার 9 এবং আরেকটি লেকচার হচ্ছে 10। সো দুইটা লেকচার হবে। আমি বলবো না যে দুইটা এক 2 ঘন্টা, বরং আশা করি 1.5 ঘন্টার ভিতরে হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এভাবে করেই আমরা পৌঁছে যেতে চাই 25তম দিনে। ইনশাআল্লাহ এটি আমাদের স্বপ্ন। সো এখন আমরা পুরো ক্লাসে মনোযোগ দেবো, কেমন? আর ক্লাসের বাইরে অন্য কোনো বিষয় নিয়ে প্রশ্ন করা যাবে না। যত প্রশ্ন আছে সবার শেষে শুনবো, কেমন? সো এখন তোমাদের কাজ হচ্ছে শুধুমাত্র ক্লাসের মধ্যে সীমাবদ্ধ থাকা। সো আমরা ক্লাসটা শুরু করছি। আজকে অ্যাজ ইউজুয়াল আমরা লেকচার 9 শুরু করব, তাই তো? সো লেকচার 9-এ বেসিক্যালি আমরা প্রথমে যেটা করতে চাই, আগের দিনে পূর্বের দিনে আমরা যেটা করেছিলাম সেইটা একটু ফার্স্টে আমি একটু রিভিশন করি, অ্যান্ড দেন তারপরে হচ্ছে পরের লেসনগুলো ফিরে আসি, কেমন? আমরা রয়েছি পার্টস অফ স্পিচের মধ্যে। চলছে আমাদের আলোচনা স্পিচ। আমি তোমাদের বলেছিলাম যে আমরা সবচেয়ে বেশি সময় দেব পার্টস অফ স্পিচের ওপরে, কারণ পার্টস অফ স্পিচের যে প্রকার আমরা গত ক্লাস থেকে দেখেছি, পার্টস অফ স্পিচের যে 8টি মৌলিক প্রকার, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রেপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন, এই 8টি প্রকারের ভেতরেই সম্পূর্ণ গ্রামার লুকিয়ে আছে। আমি সেগুলোই তোমাদের দেখাবো। এগুলোই আমি কানেক্ট করার চেষ্টা করব যে পার্টস অফ স্পিচের সবগুলো প্রকারের সাথে সবগুলো গ্রামার কিভাবে জড়িয়ে আছে। সো পার্টস অফ স্পিচের প্রথম যে প্রকারটা নাম আমরা গতদিনে জেনেছিলাম সেটি হচ্ছে নাউন। একটু মনে করে দেখো, আমরা একটা সেন্টেন্স লিখেছিলাম এবং সেন্টেন্সে ব্যবহৃত প্রতিটা ওয়ার্ডই কিন্তু পার্টস অফ স্পিচ। তো ওই ওয়ার্ডগুলোকে দেখিয়েছিলাম কোনটা নাউন, কোনটা ভার্ব, কোনটা অ্যাডজেক্টিভ, কি মনে আছে তো? তো সেইখানে প্রথম যে প্রকারটা আমরা দেখেছিলাম সেই নাউন। সো এই নাউন নিয়ে আমরা একেবারে ইন ডিটেল অর্থাৎ বিস্তারিত কথা বলবো, ঠিক আছে? ওকে, সো নাউন বলতে কি? এই কথাটা তোমরা অনেক সময় শুনে থাকবে যে নাউন ইজ আ নেমিং ওয়ার্ড। নাউন ইজ আ নেমিং ওয়ার্ড, তার মানে নাম সংক্রান্ত যাই হোক সেটাই হলো মূলত আ নেমিং ওয়ার্ড। আমি লিখছি নেমিং ওয়ার্ড। নাউন হচ্ছে মূলত নাম সংক্রান্ত একটা শব্দ, অর্থাৎ যত রকমের নাম আছে, ব্যক্তির নাম, স্থানের নাম, কোনো বিষয়ের নাম, বিষয়বস্তু, কোনো ধারণা, এই জাতীয় সমস্ত কিছুকেই মূলত নাউন বলা হয়। আমরা নাউনের সংজ্ঞার মধ্যে থেকে নাউনের আরও যে প্রকারগুলো আছে সেগুলো একটু একটু করে বের করার চেষ্টা করব। সো নাউন ইজ আ নেমিং ওয়ার্ড, ক্লিয়ার? আচ্ছা, কত রকমের নেমিং ওয়ার্ড আমরা সেটা দেখব। নাম্বার 1 হচ্ছে, আমার সঙ্গে সঙ্গে নোট করার দরকার নেই যারা পেড ব্যাচে যুক্ত আছো। সো নেম অফ, কিসের নাম বোঝায়? নাউন। নেম অফ পার্সন, ব্যক্তির নাম। আমি এখানে স্টু রাখছি এবং পরবর্তীতে এর পাশে আরও কিছু লিখব। নাম্বার 2তে কী বলতো? নেম অফ প্লেস, স্থানের নাম। নেম অফ প্লেস। তোমরা চাইলে বিজ্ঞানার লেভেলে যারা আছো বাংলা লিখে নিতে পারো। একেবারেই ইন ডিটেল আলোচনা করব, সঙ্গে থাকবে অ্যাডভান্স ইনফরমেশনের যাবতীয় তথ্য। এরপরে আমি বলবো যে নেম অফ কি বলো তো? থিং, বিষয়বস্তু। নেম অফ THING, থিং। আচ্ছা, নেম অফ থিং। এরপরে কি যুক্ত হতে পারে? নেম অফ আইডিয়া। নেম অফ আইডিয়া। এরপরে নাম্বার 5 হচ্ছে নেম অফ অ্যাকশন। হ্যাঁ, গতিশীল কাজ। ওকে,
আর আরেকটি রয়েছে নাউনের মধ্যেই থাকে যে ক্যাটাগরিটা, সেটি হচ্ছে নেম অফ কোয়ালিটি, অর্থাৎ কোয়ালিটি বা গুণ থেকে যে নাউনগুলো তৈরি হয়। তো এখন বিষয়টা হলো যে অনেকেই যারা প্রাথমিকভাবে ইংরেজি শেখে তারা মনে করে যে নাউন মানেই নাম, আর নাম মানেই হচ্ছে আমার তোমার নাম, মানে ঘুরে ফিরেই কয়েকটা নামই আসলে মনে করো, কিন্তু না, এই নামের ভিতরে অনেক ধরন রয়েছে। যেমন নেম অফ পার্সনের কথা যদি আমি বলি, তাহলে পার্সনের ভিতরে আমি বলতে পারি হচ্ছে হৃদয়, একজনের নাম। আমি বলতে পারি রানা, রাইট, এটা একটা নাম, এটা একটা নাম। আবার হৃদয় এবং রানা আহ, এরা হচ্ছে একে অপরের বন্ধু। সো কি, FRIEND, ফ্রেন্ড। তার মানে ফ্রেন্ডও কিন্তু এক ধরনের নাউন। এখন হৃদয় এবং রানা কি ধরনের নাউন, ফ্রেন্ড আবার কি ধরনের নাউন, অর্থাৎ নাউনের যে আরও প্রকার আছে ভেতরে সেইগুলো কি, এগুলো নিয়ে আমি কথা বলবো অবশ্যই পরে। সো নেম অফ পার্সনের মধ্যে হৃদয়, রানা, ফ্রেন্ড, টিচার, রাইট, ইটিসি, এটসেট্রা, এগুলো বসতে পারে। এরপরে আসো নেম অফ প্লেস। নেম অফ প্লেসের ক্ষেত্রে আমরা বলতে পারি যেমন স্থানের নাম। স্থানের নাম কি বলতে পারি, যেমন সিটি, যেমন ধরো বললাম যে শহর একটা স্থানের নাম। আমি বললাম স্কুল কলেজ, স্কুল বিদ্যালয়। আমি বললাম লাইব্রেরি, ওকে, আমি বললাম লাইব্রেরি। আমি বললাম পার্ক, আমি বললাম পার্ক, ইটিসি, এটসেট্রা, ইত্যাদি। ওকে, নেম অফ প্লেস। আচ্ছা, এরপর নেম অফ থিং, কোনো বিষয়বস্তুর নাম। যেমন ধরো আমি বললাম হচ্ছে তুমি এখন যেটা দিয়ে ক্লাস করছো, লাইক সেটা হচ্ছে ফোন, ওকে, হতে পারে কম্পিউটার, হতে পারে সেটি কম্পিউটার, ওকে। এরপরে হতে পারে তুমি লিখছো, সো দিস ইজ কল পেন্সিল, পেন্সিল, ওকে, ইত্যাদি। এই ধরো আমি বললাম ট্রি, তারপরে কার গাড়িতে চড়ছো, কার গাড়ি, এটসেট্রা। সো নেম অফ থিং, ইত্যাদি। নেম অফ আইডিয়া। আইডিয়াটা কি, আইডিয়াটা হচ্ছে যেমন ধরো এগুলো ধরা যাবে না, ছোঁয়া যাবে না, কিন্তু এগুলো নিয়ে তুমি একটা ধারণা পোষণ করতে পারো। যেমন আমি ধরো বললাম যে ফ্রিডম, ফ্রিডম মানে কি, স্বাধীনতা। স্বাধীনতা তুমি বর্ণনা করতে পারবে, স্বাধীনতাকে তুমি সংজ্ঞা দিতে পারবে, কিন্তু স্বাধীনতাকে তুমি মেপে দেখতে পারবে না, ধরে দেখতে পারবে না। সো এগুলো একটা আইডিয়া, একটা কনসেপ্ট। সো তারপরে জাস্টিস বললাম, ন্যায় বিচার, ওকে। এরপর ধরো আমি বললাম ডেমোক্রেসি, ডেমোক্রেসি, ডেমোক্রেসি অর্থাৎ গণতন্ত্র, তাই না? তারপরে ধরো ভালোবাসা, লাভ, ধরা যায় না, শুধু এগুলো একটা আইডিয়া। এরপরে ধরো আমি বললাম ড্রিম, স্বপ্ন, এটসেট্রা। আমি কিন্তু সবগুলোরই বাংলা বলছি, তোমরা পাশে লিখে নিও একটু, কেমন? আচ্ছা, যারা তাড়াহুড়ো করছো, এই আয়োজনটায় যারা তাড়াহুড়ো করে আমার সঙ্গে যুক্ত হয়েছে, দয়া করে এই ক্লাসগুলোর সঙ্গে যুক্ত হবে না, কারণ একেবারে গভীর থেকে, শেকড় থেকে আমরা শিখছি, কেমন? এই যে লাফিয়ে লাফিয়ে শেখার কারণেই কিন্তু আজকে এই দশা। জবের জন্য একটা কোর্স করতে হয়, স্পোকেনের জন্য একটা কোর্স করতে হয়, ইত্যাদি ইত্যাদি। সো ক্লাসগুলো শেষ করো, 50টা ক্লাস নিব, এবং তারপরেই না হয় আমাকে বলো যে স্যার 50টাও তো ক্লাস করলাম, কিন্তু ভাগ্যের তো পরিবর্তন হলো না। সেই দিন না হয় কথা হবে, ঠিক আছে? আচ্ছা, নেম অফ অ্যাকশন। অ্যাকশন মানে কি? অ্যাকশন মানে কাজ। যেমন ধরো ডান্স, ডান্স। সো ডান্সের সঙ্গে আমি একটা আইএনজি লাগিয়ে দেবো, ডান্সিং। এটা একটা নিয়ম আছে, ফর্মুলাগুলো আমি তোমার সাথে পরে শেয়ার করব। ডান্সিং, যেমন ধরো সিং, তো সিংয়ের সঙ্গে সিঙ্গিং, রাইট। এরকম অনেক নাউন আছে, যেমন ক্রিয়েট, CREAT, ক্রিয়েট। সো ক্রিয়েট মানে সৃষ্টি করা, সেখান থেকে ক্রিয়েশন, TION, ক্রিয়েশন মানে সৃষ্টি। এবার ধরো রান, সো রান থেকে হচ্ছে রানিং, ETC, এটসেট্রা, ওকে। নেম অফ কোয়ালিটি। কোয়ালিটি মানে কি বলতো? গুণ। গুণ থেকে যে নাউনগুলোর জন্ম হয়। যেমন ধরো বিউটিফুল মানে সুন্দর, কিন্তু আমি বিউটিফুলটাকে নাউন করব বিউটি, বিউটি। নাউনের ধরন কত রকম, সো গুণ থেকে এসছে। এরপরে ধরো আমি বললাম ইন্টেলিজেন্ট মানে বুদ্ধিসম্পন্ন, বুদ্ধি। সো ইন্টেলিজেন্টের নাউন হচ্ছে ইন্টেলিজেন্স, TE, ইন্টেলিজেন্স, রাইট। ইন্টেলিজেন্ট থেকে ইন্টেলিজেন্স হলো। এরপরে হচ্ছে ধরো কাইন্ড, সবচেয়ে জানাশোনা শব্দ দয়া, সো কাইন্ডনেস, ওকে। এরপরে ধরো পেশেন্ট মানে ধৈর্য, সেখান থেকে পেশেন্স, পেশেন্স, ওকে, ETC, এটসেট্রা। বাহ, অনেক লম্বা সময় ধরে নাউনের যত ক্যাটাগরিগুলো, বিশেষ করে পার্সন, প্লেস, থিং, আইডিয়া, অ্যাকশন আর হচ্ছে কোয়ালিটি,
যদি তুমি নাউনকে ভালোভাবে জানতে চাও, শিখতে চাও, তাহলে তোমাকে এই কয়েকটা জিনিস সম্পর্কে ধারণা রাখতেই হবে। নেম অফ এনিথিং মানেই তো কোনো কিছুর নাম, কিন্তু নাউনের মধ্যেও যে আবার এত ক্যাটাগরি আছে, এটি জানা কিন্তু খুব খুব জরুরি। আমার বিশ্বাস যে নিশ্চয়ই তোমাদের এই জিনিসটা পরবর্তীতে খুবই মনে থাকবে নাউন চেনার ক্ষেত্রে। আচ্ছা, এখানে ছোট্ট একটা টেস্ট দিই তোমাদের। বিগত বছরে প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং ইনশাল্লাহ আসন্ন পরীক্ষাতেই প্রশ্ন আসতে পারে, সেটি হচ্ছে নাউন ইজ আ, অপশান এ। নাউনটাকে কি বলা হচ্ছে? অপশান এ নেমিং ওয়ার্ড, অপশান বি সাবস্টিটিউটিং ওয়ার্ড, অর্থাৎ বিকল্প শব্দ। সো নাউনকে আমরা কি বলতে পারি? ওকে, এবং একই সাথে গত ক্লাস যারা করেছো, আগের ক্লাস, মেবি সেখান থেকে একটা ধারণা পেতে পারো। আমাকে একটু বলো দেখি, প্রোনাউন ইজ আ, এই হচ্ছে দুটি অপশান। ঝটপট করে ঝড় গতিতে আনসারটা একটু দিয়ে দাও দেখি কোন আনসারটা কি হবে। ইয়েস, এক্ষুনি আমি বলেছি যে নাউন ইজ আ নেমিং ওয়ার্ড, অর্থাৎ নাম সংক্রান্ত জিনিস নিয়ে কথা বলে নাউন। সো রাইট উত্তর হচ্ছে নেমিং ওয়ার্ড। আর গত ক্লাসে আমি টাচ দিয়েছিলাম যে প্রোনাউন বসে নাউনের পরিবর্তে, মনে আছে? এই পরিবর্তে বসে বলে, নাউনের পরিবর্তে প্রোনাউন বসে বলে, এটার নাম ছিল সাবস্টিটিউটিং ওয়ার্ড বা বিকল্প শব্দ। কি মনে আছে তো? যারা দুইটি কোয়েশ্চেনে আনসার দিতে পেরেছ, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। মাশাআল্লাহ। সো সাবস্টিটিউটিং ওয়ার্ড, রাইট? আচ্ছা, এবার আরেকটু সামনে এগোই। সেটা হলো, এখানে অনেক রকম নাম দিয়েছি, আমরা একদিনে অনেক কথা বলবো না। আজকে আমরা এই পার্সন, প্লেস, থিং, এগুলো নিয়ে আমরা একটু হালকা সামনে এগোনোর চেষ্টা করি। ওকে, আচ্ছা আচ্ছা, যখন আমি বলবো যে কোনো কিছুকে স্পেসিফিক মানে কি বলতো? স্পেসিফিক মানে হচ্ছে একবারে নির্দিষ্ট, একেবারে। অথবা আরেকটি আমি বলতে পারি পার্টিকুলার। ওকে, সো এলিয়ার, একটু ওয়েট। সো স্পেসিফিক বা পার্টিকুলার করে আমরা একটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে ধরো আমি স্পেসিফিক বা পার্টিকুলার যখন আমি কাউকে কিছু বলে ডাকবো, তখন সেটিকে বলবো আমরা প্রপার নাউন। একটু ভালো করে মনে রাখো, প্রপার নাউন। একটা কথা কি দেখো, আমি কিন্তু নাউন শেখানোর সময় তোমাকে প্রথমেই বলিনি যে এটা হচ্ছে নাউন এবং নাউনের প্রকার হচ্ছে এইটা এটা এটা। আমরা আলোচনার ভেতর থেকে নাউনের প্রকারগুলোকে আলাদা করছি। যখন কোনো কিছুকে আমি স্পেসিফিক, নির্দিষ্ট করে বা পার্টিকুলার, একেবারে নির্দিষ্ট করে আঙ্গুল দিয়ে দেখাতে পারবো, তার নাম হবে প্রপার নাউন। এখন প্রপার মানে কি? প্রপার মানে উপযুক্ত বা যথাযথ, এই কথাটা যেন মনে থাকে। যেমন একেবারে প্রপার জিনিসটা কি? প্রপার জিনিসটা হচ্ছে এই যে কারো নাম ধরে ডাকছে, হৃদয় এদিকে এসো তো, প্রপার। একেবারে স্পেসিফিক পার্টিকুলার একটা নাম, রানা এদিকে এসো তো, ব্যাস। তার মানে স্পেসিফিকভাবে যখন আমরা কাউকে বা পার্টিকুলারভাবে কাউকে আমি ডাকি, তার নাম নিয়ে কথা বলি, দিস ইজ কল্ড প্রপার নাউন। এইটা যেন মনে থাকে তোমার। এখন স্পেসিফিকের এই প্রপার নাউনের ক্ষেত্রে আমরা কত রকমের ক্যাটাগরি দেখি দেখো। যেমন এরপরে ধরো আমি তোমাদেরকে পার্টিকুলার, এই যে হচ্ছে এটা কি বলে পার্টিকুলার, এটা হচ্ছে প্লেস, পার্সন গেল, এটা পার্সন, PERSON, পার্সন। আচ্ছা, পার্সনের পর স্পেসিফিক বা পার্টিকুলার পার্সনের পর আমি দেব হচ্ছে, পার্সনের পরে আসবে হচ্ছে প্লেস। যেমন আমি স্পেসিফিকভাবে আমি ঢাকার কথা বলবো, DHAKA, আমি ঢাকা বলবো, আমি রাজশাহী বলবো, আমি রাজশাহী বলবো স্পেসিফিকভাবে। আমি আইফেল টাওয়ার বলবো, আইফেল টাওয়ার, TOWR, আইফেল টাওয়ার, আমি ETC, এগুলোর নাম বলবো। আমি স্পেসিফিক বা পার্টিকুলারভাবে, আগে কিন্তু দেখো আমি নর্মাল আলোচনা করেছি, সেখানে স্পেসিফিক বা পার্টিকুলার কথাটি বলিনি। আমি এবার নির্দিষ্ট করে প্লেসের পরে থিং, বিষয়বস্তুর নাম আমি স্পেসিফিক করে বলবো।
যেমন আমি বলবো যে পদ্মা ব্রিজ, BRIDGE ব্রিজ। আমি এরপরে বলবো ধরো 21শে বইমেলা, 21শে এই তো হয়ে গেল SHE 21শে বইমেলা, হ্যাঁ বইমেলা, বুক ফেয়ার, 21শে বুক ফেয়ার, বুক ফেয়ার। আমি একবার নির্দিষ্ট করে এই বিষয়গুলো নিয়ে কথা বলছি, ওকে। আমি এরপরে ধরো স্পেশালি পার্টিকুলার প্লেস, পার্টিকুলার পারসন, পার্টিকুলার থিং, এবং এর ভেতরে আরেকটা জিনিস আছে, সেটি হলো স্পেসিফিক বা পার্টিকুলার অর্গানাইজেশন। কি বলতো? অর্গানাইজেশন মানে বিভিন্ন সংস্থা, অর্গানাইজেশন। অর্গানাইজেশন কি হতে পারে? বিভিন্ন রকম, যেমন ধরো আমাদের বাংলাদেশে প্রচলিত প্রথম আলো, প্রথম আলো পত্রিকা। এরপরে বাংলাদেশ BCB, বাংলাদেশ ক্রিকেট একাডেমি, BANGLA দিয়ে বাংলাদেশ ক্রিকেট, CKET ক্রিকেট একাডেমি, একাডেমি যেটাকে শর্টকাটে BCB বলা হয়। তাহলে আমরা এই যে প্রপার নাউন বা বিশেষ করে প্রপার, আমি এখানে শিরোনামটা প্রপার দিয়ে দিলাম। এবার খেয়াল করো, নাউনের একটা প্রকার তোমরা ছোট্ট করে জেনে রাখো যে একটা প্রকার হচ্ছে প্রপার নাউন। প্রপার মানে হচ্ছে যথাযথ, যথাযথ মানে হচ্ছে স্পেসিফিক বা পার্টিকুলার, একবারে নির্দিষ্ট করে বলা। এই নির্দিষ্ট করে বলতে গেলে তোমাকে অবশ্যই এই তিনটা জিনিস মাথায় রাখতে হবে, একটা প্লেস, একটা হচ্ছে পারসন, একটা থিং, আর একটি হচ্ছে অর্গানাইজেশন। কারণ অনেকেই আমি দেখেছি যে প্রপার নাউন মানেই স্বাভাবিকভাবে অর্গানাইজেশনগুলোর কথা ভুলে যায়। অর্গানাইজেশনগুলো যে প্রপার নাউনের অন্তর্ভুক্ত সেটা অনেকে ভুলে যায়। আশা করি এই চারটা ক্যাটাগরি তুমি কোনোভাবেই ভুলবে না। ব্যাস একটা মজার জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে পারসন, এই যে প্লেস, এই যে থিং, এই যে অর্গানাইজেশন, এই সবগুলোকে আমি একটা টেবিলে নেব, রাইট? আমি একটা টেবিল নিই, টেবিল নেব হচ্ছে কয়টা? 1 2 3 4, চারটা নিই আমি, 1 2 3 4, 4 নিই। আচ্ছা, চারটা নিই। ব্যাস একটু মনোযোগী হও, দেখো যে ঘটনাটা আসলে কি ঘটে আমাদের। আমি টেবিল নিচ্ছি, ওকে। সো একটু আমি জুম করছি, ওকে, আরেকটা বাড়িয়ে নিলাম। সো প্রথম আমি ঘরটার নাম দেব, প্রথম ঘরটার নাম দেব আমি হচ্ছে প্রপার, PROPR, প্রপার। কারণ অলরেডি কিন্তু আমরা জেনেছি যে প্রপার নামের কিছু একটা জিনিস আছে, এটা যেন মনে থাকে তোমাদের। আর প্রপার মানে হচ্ছে স্পেসিফিক, ওকে, অথবা হচ্ছে পার্টিকুলার। এই দুইটা কথা একটু মনে রেখো তোমরা। আচ্ছা, এই হচ্ছে প্রপার, মানে প্রপার হচ্ছে নাউনের একটা প্রকার, ওকে। এখন প্রপারের ভিতরে আমরা চারটা ক্যাটাগরি পেয়েছি। একটা হচ্ছে পারসন, ওকে, একটা হচ্ছে প্লেস, ওকে, একটা হচ্ছে থিং, ওকে, অ্যান্ড আরেকটি হচ্ছে অর্গানাইজেশন মানে সংস্থা। ছোট হাতে দিতে পারি আমি, সমস্যা নেই। আচ্ছা, এবার এর নিচে নিচে আমরা 2-1টা করে কাজ করি। থিং, অর্গানাইজেশন আমরা একটু লিখি, ঠিক আছে? আচ্ছা, পারসন, পার্সনের ক্ষেত্রে একটু বলো দেখি 2-1টা চেনা জানা নাম। আমি শর্টকাটে লিখলাম রবীন্দ্রনাথ ঠাকুর, শর্টকাটে রবি, ওকে। কাজী নজরুল ইসলাম, আমি শর্টকাটে লিখলাম নজরুল, নজরুল, এটসেট্রা। এটাই তো, তাই না? আচ্ছা, এবার তোমরা আমাকে বলো তো, রবীন্দ্রনাথ এবং নজরুল এরা কি বলো তো? হ্যাঁ, এরা হচ্ছে কবি। তুমি স্পেসিফিকভাবে একবারে নির্দিষ্ট করে নাম ধরে ডাকছো, রবীন্দ্রনাথ, নজরুল ইসলাম, দে আর কি বলো তো? ইয়েস, দে আর পোয়েট, দে আর পোয়েট, তারা হচ্ছে কবি। তাহলে আলাদা করে তুমি যেগুলো ডাকছো সেগুলোর একত্রিত সাধারণ কমন একটা নাম আছে, রাইট? আচ্ছা, আরেকটু সামনে এগোই। ধরো তুমি বলছো যে তামিম ইকবাল, ওকে, তুমি বলছো সাকিব আল হাসান, সাকিব আল হাসান। বলো তো, তামিম ইকবাল, সাকিব আল হাসান এরা কি স্পেসিফিক না? একবারে পার্টিকুলার, নির্দিষ্ট না? আলাদা করে তাদের নাম বোঝা যায় না, রাইট? আমি যদি বলি তামিম এদিকে এসো, তামিম চলে আসবে, সাকিব এদিকে এসো, সাকিব চলে আসবে। কিন্তু বলো তো, তামিম এবং সাকিব এদের পরিচয় কি? ইয়েস, দে আর ক্রিকেটার, দে আর ক্রিকেটার, দে আর ক্রিকেটার, ওকে। আবার ধরো আমি বললাম যে আলবার্ট আইনস্টাইন, আলবার্ট আইনস্টাইন,
আলবার্ট আইনস্টাইন, আইনস্টাইন, আলবার্ট আইনস্টাইন, অথবা বললাম ইসহাক নিউটন, 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 তাই না? রাইট। বলো তো আলবার্ট আইনস্টাইন, ইসহাক নিউটন, এরা কি নির্দিষ্ট একটা নাম না? নাম। কিন্তু বলো তো তারা কি? ইয়েস, দে আর সায়েন্টিস্ট। সায়েন্টিস্ট তো তাদের নাম অনেকে আমার মনে হয় জানার কথা। দে আর সায়েন্টিস্ট। সায়েন্টিস্ট। একটা মজার জিনিস অলরেডি লক্ষ্য করেছো যে প্রপার নাউনের ভেতরে যখন আমরা আলাদা আলাদা করে নাম বলছি সেটা তো ভালো কথা, চিনছি জানছি, বাট সেগুলোকে আবার একত্রে অন্য নামেও কিন্তু ডাকা হয়। পোয়েট, এই ক্রিকেটার, এই যে সায়েন্টিস্ট এটসেট্রা। ওকে, আবার আমি প্লেসের কথা আসি, স্থান। যেমন আমি যদি বলি যে ইউনিভার্সিটি অফ ঢাকা, ইউনিভার্সিটি অফ ঢাকা, ইউনিভার্সিটি অফ ঢাকা। তারপরে আমি ধরো বললাম যে ইউনিভার্সিটি অফ, শর্টকাটে রাজশাহী, হ্যাঁ, আরে যে দিলাম রাজশাহী। তাহলে বলো তো এইগুলোকে আমি একসাথে কি নামে রাখতে পারি? ইয়েস, দে আর কল্ড সিম্পলি ইউনিভার্সিটি। দে আর কল্ড সিম্পলি ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি। ইউনিভার্সিটির নাম বললে কিন্তু বোঝা যায় যে সেগুলো ঢাকা ইউনিভার্সিটি হতে পারে, রাজশাহী ইউনিভার্সিটি হতে পারে, কিন্তু স্পেসিফিকভাবে পার্টিকুলারভাবে কিন্তু আমি তাদেরকে আবার আলাদা নাম দিতে পারি। ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, রাইট? আচ্ছা, সুন্দর। আমার সাথে সাথে এই যে যারা রিপিট করছো না, তারা অনেক কিছু শিখতে পারবে। আর এই যে যারা বিশেষ করে এরকম মনে মনে করে রাখছো যে স্যার আপনি যতই লিখেন এগুলো আমার জানা আছে, আমি লিখবো না। আচ্ছা, বলো তো সিলেট, ধরো চা বাগান, SYLHET, সিলেট টি গার্ডেন, সিলেট চা বাগান। এখন সিলেটে অনেক চা বাগান আছে, তো স্বাভাবিক চা বাগান অনেক আছে, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট। তুমি বলছো সিলেটে চা বাগান, এটা কিন্তু একেবারে পার্টিকুলার, একবার নির্দিষ্ট করে যে এই চা বাগানটা একেবারে সিলেটে। কিন্তু যাতে আমি শুধু শুধু বলতাম যে টি গার্ডেন, তাহলে কিন্তু বোঝা যেত না যে এটা আসলে কোথাকার চায়ের বাগান। তার মানে এই পাশেটা হচ্ছে নির্দিষ্ট, এই পাশেটা হচ্ছে সামগ্রিক বা একেবারে সাধারণ, তাই তো? আচ্ছা, একইভাবে ধরো আমি বললাম আরেকটু চিটং, থিংয়ের ভিতরে আসি, থিং। যেমন ধরো আমি বললাম শহীদ মিনার, শহীদ মিনার, শহীদ মিনার। আচ্ছা, শহীদ মিনার এটা বললে তুমি বুঝতে পারছো যে ওই স্তম্ভ, সাভারের সেই জাতিসৌধ, ওইটা ওই স্পেসিফিক জিনিসটা তুমি ধরতে পারছো। কিন্তু যদি আমি শহীদ মিনারের পরিবর্তে আমি এখানে যদি সাধারণভাবে বলতাম যেটা হচ্ছে মনিউমেন্ট, মনিউমেন্ট, MENT, স্মৃতিসৌধ, অথবা হচ্ছে মেমোরিয়াল, তখন তুমি ধরতে পারতে না যেটা স্মৃতিসৌধ মানে কিসের স্মৃতিসৌধ, বা স্মৃতিস্তম্ভ কোন স্তম্ভটার কথা বলছে। অনেক ধরনের হতে পারে, রাইট? সো এগুলো আনস্পেসিফিক আর এগুলো হচ্ছে স্পেসিফিক। আমি অনেক উদাহরণ দিচ্ছি যাতে করে মাথা থেকে জীবনেও এই তুলনা আর এই জিনিসটা কোনোভাবে দূর না হয়, মানে কি বলে, আর গ্যাঞ্জাম তৈরি না করে। এরপরে ধরো আমি বলছি নিট বই, আমার লেখা একটি বই আছে, বইটার নাম হচ্ছে নিট। তোমরা কি জানো সবাই? আচ্ছা, সো নিট আমার একটা বই আছে, নিট বই বললাম। এরপরে বিখ্যাত একজন রাইটারের একটা বইয়ের নাম বললাম, ধরো অ্যাজ ইউ লাইক ইট, রাইট? উইলিয়াম শেক্সপিয়ারের লেখা একটি নাটক। তো নিড আমার লেখা একটি বই, উইলিয়াম শেক্সপিয়ারের লেখা আরেকটি বই। সো নিড এটাকে আমি কি বলতে পারি বলো তো? নিড এটা হচ্ছে একটা বুক, এটা একটা বই। যখন আমি বই বলবো বুঝতে পারছি না যেটা কোন বই, কার বই, কিন্তু যখন আমি নিড বলবো দিস ইজ কল্ড স্পেসিফিক অর পার্টিকুলার। আর বুক মানে একবারে সামগ্রিক। ঠিক একইভাবে উইলিয়াম শেক্সপিয়ারের অ্যাজ ইউ লাইক ইট আমরা লিখে ফেললাম, এটা নোভেল, উপন্যাস, রাইট? নোভেল, উপন্যাস, ড্রামা এটসেট্রা, ঠিক আছে? তাহলে নোভেল বললে বুঝতে পারছি না যে কোন নোভেলটার কথা বলছে, ড্রামা বললে বুঝতে পারছি না যে কোন নাটকটার কথা বলছে, কিন্তু যখন আমি নির্দিষ্ট করে নাম বলবো অমুক তমুক, তখন বুঝতে অনেক সুবিধা হবে। অর্গানাইজেশনের ক্ষেত্রে যদি বলি আমি, যেমন ঢাকা মেডিকেল কলেজ, ঢাকা মেডিকেল কলেজ বললাম, তাহলে ঢাকা মেডিকেল স্পেশালি তুমি বুঝতে পারছো। কিন্তু যদি আমি শুধু শুধু বলতাম মেডিকেল কলেজ,
তাহলে বোঝা অনেক বেশি কঠিন হয়ে যেত, রাইট? অ্যান্ড লাস্ট আরেকটি এক্সাম্পল দেবো। ধর আমি বললাম বাংলাদেশ শিল্পকলা একাডেমি। এই বানানগুলো একটু ভুলভাল দেখে নিও। বাংলাদেশ শিল্পকলা একাডেমি, আমি এটা স্পেসিফিকভাবে বলছি যে এটা বাংলাদেশ শিল্পকলা একাডেমি, কিন্তু যদি আমি এই পাশে আমি কোনোভাবে বলতাম যে কালচারাল অর্গানাইজেশন, কালচারাল অর্গানাইজেশন, তাহলে তোমার পক্ষে বোঝা মুশকিল হতো যে সাংস্কৃতিক একটা কি বলে সংস্থা, অর্গানাইজেশন কোনটা। আমি নাম বলছি স্পেসিফিকভাবে বাংলাদেশ শিল্প একাডেমি। এইবার আসো, এগুলো সব হচ্ছে প্রপার, সব হচ্ছে স্পেসিফিক। প্রপার মানে উপযুক্ত, প্রপার মানে যথাযথ, প্রপার মানে স্পেসিফিক। এগুলো দ্বারা আমরা নির্দিষ্ট করে একেবারে স্পেসিফিক করতে পারছি, তাকে খুঁজে পাচ্ছি, সেই জায়গাটার কথা মনে হচ্ছে, স্মৃতি একেবারেই টু দ্য পয়েন্ট। কিন্তু যখন আমি এই পাশে কথাগুলো বলছি, এগুলো সামগ্রিক মনে হচ্ছে, এগুলো একবারে কমন মনে হচ্ছে না, যে আসলে কমন একটা বিষয়। ইয়াস, সো নাউনের আরও একটা প্রকারের নাম হচ্ছে কমন নাউন। কি নাউন? কমন নাউন। তাহলে একটা মজার জিনিস নিশ্চয় তোমরা জেনেছ যে প্রপার নাউনের পরবর্তী সামগ্রিক সাধারণ একটা কনসেপ্টের নাম হচ্ছে কমন নাউন। তাহলে নাউনের কয়টা প্রকার শিখলাম বলো তো? দুইটা প্রকার, একটা হচ্ছে প্রপার নাউন এবং আরেকটি হচ্ছে কমন নাউন। এবং নিশ্চয়ই তোমরা এটা বুঝে গেছো যে প্রায় প্রতিটা জিনিসেরই কিন্তু একটা কমন নেম আছে, কমন নেম আছে না? এবং সেইগুলোরই কিন্তু আবার প্রপার নেম আছে। আচ্ছা, আমি যদি বাংলায় বলি যে বলো তো রজনীগন্ধা, জবা, বেলি ফুল, চামেলি ফুল, এগুলো কি? এগুলো প্রপার, আমি আলাদা করে নাম বলছি। কিন্তু বলো তো এগুলোর কমন নামটা কি? হ্যাঁ, এগুলোর নাম হচ্ছে ফ্লাওয়ার, মানে ফুল। তার মানে ফুল বললে আমি বুঝতে পারছি না এটা কি জুই, চামেলি নাকি বেলি। সো এই হচ্ছে কমন ফ্যাক্ট। আশা করি নেক্সটে কখনোই ভুলবে না যে কমন নাউনের ভেতরে কিন্তু সিঙ্গেল স্পেসিফিক কিন্তু নাম লুকিয়ে থাকে। কি মনে থাকবে? আচ্ছা, এবার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। এই বারবার যে কথাটা বলছিলাম যে স্পেসিফিক, এখান থেকে বিগত বছরে প্রতিযোগিতামূলক পরীক্ষাতে আমি একটা প্রশ্ন আসতে দেখেছি। আমার মনে হলো যে এটি তোমাদেরকে এই প্রশ্নটা মানে আনসার করার একটি লগ্ন এসেছে। দ্য নেম অফ পার্টিকুলার তোমরা দেখে নিও যে কোশ্চেনটা এসেছে কিনা। পারসন কি, তারপরে প্লেস, তারপরে কি, তারপরে হচ্ছে থিং, ঠিক আছে। অর্গানাইজেশন অনেক সময় থাকে না, মানে এটা বাড়তি ইনফরমেশন অনেকে দেয় না, আবার তোমরা শিখে রাখবে। সো দ্য নেম অফ পার্টিকুলার পারসন, প্লেস, থিং এটসেট্রা ইত্যাদি, এগুলো এগুলোকে কি বলা যেতে পারে? তো এখন বলছে যে এইগুলোর নামটা কি হতে পারে। অপশান এ, এটি কি প্রপার নাউন? অপশান বি, এগুলো কমন নাউন। তো আমার বিশ্বাস যাদের ক্লাসে মনোযোগ আছে এই ধরনের প্রশ্নগুলো দেখলে ওরা হেসে একেবারেই অন্যরকম হয়ে যাবে এবং তারা বলবে যে আমি শুধুমাত্র দ্য নেম অফ পার্টিকুলার প্লেস, পার্সন বা থিংয়ের কথাই জানি না, আমি আরও একটা জিনিসের কথা জানি। কোয়েশ্চেন সেটার আপনাকে বলছি আপনি একটা জিনিস মিস করেছেন, এবং সেটি হচ্ছে আপনি অর্গানাইজেশনের নামটা এখানে দিতে পারতেন। তো যাই হোক, প্লেস, পার্সন এবং থিং এগুলোর একেবারে পার্টিকুলার যে নাম সেটার নামই হচ্ছে প্রপার নাউন। সো থ্যাংক ইউ সো মাচ যারা বুঝে শুনে আনসার দিয়েছ। আচ্ছা, এখানে তোমাদের একটা চমৎকার বিষয় আমি শেয়ার করি, সেটা হলো যে যাদের কাছে বই আছে, মানে বই তো নিয়ে ক্লাস করছো, একটা মজা দেখেছো, এই প্রশ্নটা কিন্তু তোমার বইয়ে আছে, বইটা দেখে দাগিয়ে দাগিয়ে তুমি পড়ছো, বাট উত্তর কিন্তু দেওয়া নেই। সো উত্তরটা কিন্তু এখন তুমি দাগিয়ে নাও। তার মানে পুরো বইয়ে চমৎকারভাবে সাজানো আছে, যারা বইটা অর্ডার করে নিয়ে ক্লাস করছো এই আনসারগুলো কিন্তু নেই। সো আনসারগুলো টিক দিয়ে নাও, এবং ডান পাশে আমি পর্যাপ্ত জায়গা রেখেছি নোটস করার জন্য। আশা করি বই সাথে নিয়ে ক্লাস এনজয় করছো, এবং কেমন এনজয় করছো একটু অবশ্যই জানাবে যারা বই নিয়ে ক্লাসটা করছো। ইয়েস, আমি দেখছি অনেকে রাইট উত্তর দিয়েছ। ব্যাস, এখন প্রপার এবং কমন নাউন যখন গ্রামারে সৃষ্টি হয়ে গেল,
তখন এগুলো নিয়ে গ্রামারের নানাবিধ নিয়ম তৈরি হলো। কেমন নিয়ম তৈরি হলো একটু শুনবে? ছোট্ট করে একটু দিয়ে রাখি। যেমন আমি যদি বলি যে গ্রামার বিহাইন্ড প্রপার নাউন, আমাদের শিরোনাম হচ্ছে গ্রামার বিহাইন্ড প্রপার নাউন, অর্থাৎ প্রপার নাউনের পেছনে গ্রামারের যে রহস্যগুলো। সো নাম্বার ওয়ান হচ্ছে, সেটি হলো প্রপার নাউন ইউজুয়ালি প্রপার নাউন সাধারণত স্টার্ট উইথ ক্যাপিটাল লেটার। প্রপার নাউন ইউজুয়ালি স্টার্টস উইথ ক্যাপিটাল লেটার। সো প্রপার নাউন কিন্তু অলওয়েজ ক্যাপিটাল লেটার দ্বারা শুরু হয়, এবং নিশ্চয়ই তোমরা লক্ষ্য করে দেখেছো যে এই প্রতিটা প্রপার নাউনের ক্ষেত্রে আমি যখন লিখেছি সেগুলোর স্টার্টিংটা কিন্তু হচ্ছে ক্যাপিটাল লেটার। আলবার্ট আইনস্টাইন, তুমি চাইলেই আলবার্টের এ বড় হাতের করলে ক্যাপিটাল আর ইটা স্মল করলে নো, এই গ্রামারের নিয়মটা তুমি নষ্ট করে ফেললে। সো 1 নম্বর গ্রামাটিক্যাল যে রুলসটা গ্রামার বিহাইন্ড প্রপার নাউন, 1 নম্বর রুল হলো যে অবশ্যই তোমাকে কি করতে হবে বলো তো, ক্যাপিটাল লেটার করতে হবে, এবং তুমি তোমার নাম যখন লেখো তখন কিন্তু অবশ্যই ক্যাপিটাল লেটারই কিন্তু লিখো না, অবশ্যই লেখো। এরপর নাম্বার 2, সামটাইমস তোমার হচ্ছে যে প্রপার নাউন যেগুলো, সেটাও সাথে হচ্ছে যে নো ডিটারমিনার বিফোর প্রপার নাউন, DETR, ওকে, বিফোর প্রপার নাউন, অর্থাৎ প্রপার নাউনের পূর্বে সাধারণত কোনো কি বসে না বলো তো, সাধারণত কোনো ডিটারমিনার বসে না। অর্থাৎ ডিটারমিনার বলতে আমরা একটু ঝামেলায় পড়তে পারি। যেমন ধরো আমি বললাম যে হচ্ছে আর্টিকেল, TICLE আর্টিকেল, আমি এগুলো নিয়ে পরে কথা বলবো, AND, অথবা হচ্ছে পজেসিভ, যেমন হিজ, হার, ETC, আমি 2-1টা দিয়ে রাখলাম কারণ সময় আছে, এগুলো নিয়ে আমরা কথা বলবো। তাহলে দ্বিতীয় নাম্বার যে রুলটা, সাধারণত ডিটারমিনার কি হলো, PRO, হ্যাঁ, প্রপার নাউনের পূর্বে বসে না। কিন্তু নির্দিষ্ট কিছু সমস্যা কোথায় দেখো, গ্রামারিয়ানরা আবার হঠাৎ করে বলছে যে এই কথাটা মাঝে মাঝে নষ্ট হয়ে যেতে পারে, ভস্য হয়ে যেতে পারে। বলছে যে সামটাইমস বলছে যে সাম প্রপার নাউন্স কি করে বলো তো, প্রপার নাউন্স টেক্স ডিটারমিনার। মাঝে মাঝে কিছু কিছু প্রপার নাউন কিন্তু আবার ডিটারমিনার গ্রহণ করে। কারণ এইটা জাস্ট তোমাকে দেখে রাখতে হবে, না হলে পরবর্তীতে তুমি সমস্যায় পড়ে যাবে। যেমন ধরো বলা হচ্ছে দ্য সান, ওকে, দ্য সান। এরপরে বলা হচ্ছে পদ্মা নদীর কথাই বলি, দা পদ্মা, রাইট। এখন কোনগুলোর পূর্বে বসে আর কোনগুলোর পূর্বে বসে না সেগুলো নিয়ে আমরা কথা বলার সময় পাবো যখন আমরা ডিটারমিনার নিয়ে আলোচনা করব। বাট আমি তোমাকে ছোট্ট এই মৌলিক 2টি ইনফরমেশান জানিয়ে রাখলাম, মনে থাকবে। আবার গ্রামার বিহাইন্ড প্রপার নাউনের পর আমি যদি বলি গ্রামার বিহাইন্ড প্রপারের পরে ছোট্ট করে যতটুকু জেনেছি সেটা হচ্ছে কমন নাউন। তো কমন নাউনের ক্ষেত্রে আমরা 2-1টা নাম যেগুলো লিখেছি সেগুলো কথা বলি। যেমন আমরা পোয়েটের কথা বলেছি, কবি, এরপরে ক্রিকেটার, তাই না, এরপরে ধরো বইয়ের কথা বলেছি, এরপরে হচ্ছে কালচারাল অর্গানাইজেশনের কথা বলেছি, অর্গানাইজেশন, ওকে। তো ইটিসি এগুলোই তো বেসিক্যালি হচ্ছে কমন নাউন, এম আই রাইট? একটু মনে করে দেখো, যেগুলো আমি আগের পেজে দিয়েছি। এখন এগুলোর পেছনে বেশ কিছু রহস্য আছে, এবং গ্রামারিয়ানরা বলছে যে কয়েকটা কথা আপনি মনে রাখবেন। সেটা হচ্ছে যে কমন নাউন ইউজুয়ালি, সচরাচর, টেক্স, সর্বদাই সে গ্রহণ করে সর্বদাই সে ডিটারমিনার গ্রহণ করে। অর্থাৎ তুমি আর্টিকেল বলতে পারো, তুমি পজেসিভ বলতে পারো, অথবা নেক্সট রুল হচ্ছে নাম্বার 2,
কমন নাউন উইল টেক, অর্থাৎ সে গ্রহণ করবে, উইল বি সে হবে প্লুরাল। প্লুরাল তার মানে কমন নাউন উইল বি প্লুরাল। ইট উইল নট বি, অর্থাৎ এটা হবে না, ইট উইল নট বি ইন সিঙ্গুলার। ইন সিঙ্গুলার মুড, অর্থাৎ কমন নাউন যদি তুমি কোথাও ব্যবহার করো, হয় সে একটা ডিটারমিনার গ্রহণ করবে, আর নতুবা সে কিন্তু প্লুরাল হবে। কি হবে? প্লুরাল হবে। এটা কখনোই সিঙ্গুলার মুডে থাকবে না। এই ছোট্ট দুটি ইনফরমেশন কমন নাউনের ক্ষেত্রে খুব খুব বেশি গুরুত্বপূর্ণ। যদি জেনে থাকো তাহলে প্রতিযোগিতামূলক যে কোনো পরীক্ষায় তুমি এখান থেকে আনসার করতে পারবে। কিভাবে? চলো আমি একটু দেখিয়ে দিই। যেমন আমি যদি বলি উই অল invited poet in our show, তোমাদেরকে বলতে হবে আমার এই বাক্যগুলোর মধ্যে আসলে ভুলটা কোথায়। তোমাদেরকে বলতে হবে এই বাক্যগুলোতে ভুল কোথায়। ব্যাস, তোমাদের সময় শুরু হয়েছে। চুজ দ্য কারেক্ট আনসার। কারেক্ট আনসার। মাথা থেকে একটা জিনিস সরিয়ে দিও না যে আমরা নাউন শিখছি, নাউনের যে প্রকারগুলো আছে সেইগুলো আমরা ভেতর থেকে বের করার চেষ্টা করছি। আমরা নাউনের আজকে দুইটা প্রকার জেনেছি, একটা হচ্ছে প্রপার এবং আরেকটি হচ্ছে কমন। এবং প্রপার থেকে কিভাবে কমনে রূপান্তর হয় বা কমনের ভেতরে কি কি থাকে তা সেগুলোকে ভাঙলে কিভাবে প্রপার পাওয়া যায় সেইগুলো জেনেছি। তোমাদের যাদের মাথার ভিতরে ওই কনসেপ্ট লুকিয়ে আছে যে নাউন দুই প্রকার, একটি হচ্ছে কনক্রিট, একটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। কনক্রিট নাউন হচ্ছে চার প্রকার, প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল। এগুলো আপাতত মাথা থেকে মুছে ফেলো, ওই সিস্টেমটা বর্জন করো। কারণ ওই মুখস্থ করার মধ্যে ছিলে বলেই অনেক জিনিস পরবর্তীতে ভুলে যাও। মনে রেখো, ভুলে যাই সেটাই যেটা ভেতর থেকে শিখি না। রাইট? সো আমরা এখন ইংরেজি ভেতর থেকে শিখছি। মাশাআল্লাহ। উই অল ইনভাইটেড পোয়েট ইন আওয়ার শো। হ্যাঁ, আমরা আমাদের শোতে, আমাদের প্রোগ্রামে কবিকে আমন্ত্রণ করেছিলাম। ওকে, সো উই অল ইনভাইটেড পোয়েট। আচ্ছা, প্রথম কথা, পোয়েটটা হলো কি নাউন বলো তো? পোয়েটটা হচ্ছে কমন নাউন। এই পোয়েট দ্বারা আমি বুঝতে পারছি না, এই কবি দ্বারা, যেটা কি রবীন্দ্রনাথ, এটা কি কাজী নজরুল ইসলাম, মাইকেল মধুসূদন দত্ত, কে আমরা বুঝতে পারছি না। সো এটা কমন নাউন। সো কমন নাউন একটা বাক্যতে একা একা বসবে না, সে হয় ডিটারমিনার নিবে, অর্থাৎ আর্টিকেল, আমি ছোট্ট করে দিয়ে দিই, আর্টিকেল নিবে অথবা পজেসিভ, POSS, ওকে, পজেসিভ ইত্যাদি কিছু না কিছু একটা নিবে। তাহলে যেহেতু সে নেয়নি, তার মানে এটাই হচ্ছে ভুল। সো আমরা এটা কি করলাম? এটা রং করলাম। রং, ইটস রং আনসার। ওকে, উই অল ইনভাইটেড দ্য পোয়েট, আমরা কবিকে আমন্ত্রণ জানিয়েছিলাম আমাদের প্রোগ্রামে। তাহলে এখানে আমাদের সূত্র মিলে গেছে। সো কমন নাউনের আগে অবশ্যই কি বসবে? একটা ডিটারমিনার বা একটা আর্টিকেল বসবে। ইয়েস, বসেছে। সো ডেফিনেটলি ইটস এ রাইট আনসার। সো ইটস রাইট। ওকে, আচ্ছা, উই অল ইনভাইটেড পোয়েটস, আমাদের দ্বিতীয় কথা ছিল যদি আর্টিকেল না নেয় তাহলে তাকে অবশ্যই প্লুরাল হতে হবে। কমন নাউন উইল বি প্লুরাল। এই যে প্লুরাল হয়েছে, অতএব এটাও রাইট উত্তর। আমরা কবিদের আমন্ত্রণ করেছিলাম, সমস্যা নেই, অর্থের পরিবর্তন। কবিকে আমন্ত্রণ করেছিলাম আর কবিদের আমন্ত্রণ করেছিলাম, অর্থের পার্থক্য সেটা বড় কথা নয়, আমি গ্রামাটিক্যাল পার্থক্যটা তুলে ধরছি। উই অল ইনভাইটেড দ্য পোয়েটস, আমরা কবিদেরকে নির্দিষ্ট করে। সো দা একটু মনে রেখো, এমন একটা আর্টিকেল ও সিঙ্গুলারের আগে বসতে পারে, প্লুরালের আগে বসতে পারে। রাইট? তো সেক্ষেত্রে সিঙ্গুলার আগে বসেছিল তাই রাইট, প্লুরাল আগে বসেছে তাও রাইট, কোনো সমস্যা নেই। অতএব সেদিক থেকে এটাও রাইট। সো এখানে রাইট উত্তর কয়টা বলো তো? ইয়েস, রাইট উত্তর হচ্ছে 3টা। যারা ঠিকঠাক মতো বুঝতে পেরেছ যে স্যার হ্যাঁ আমি বুঝতে পেরেছিলাম যে 3টাই সঠিক উত্তর, তারা একটু কমেন্টে জানাও। তাহলে এই কমন নাউনের ক্ষেত্রে এই কথাটা অবশ্যই মনে রেখো। আর সবচেয়ে বেটার হবে এই শর্টকাটটা মুখস্থ রাখা। সেটা হচ্ছে ডিটারমিনার, শর্টকাটে লিখলাম, প্লাস পরে হবে কমন নাউন। কমন নাউন, এই একটা কথা। নতুবা কমন নাউনটা হবে কি? কমন নাউনটা হবে প্লুরাল ফর্মের যে কোনো একটা। হয় কমন নাউনের পূর্বে একটা ডিটারমিনার বসবে, অর্থাৎ আর্টিকেল, পজেসিভ, এগুলো কিছু একটা বসবে, নতুবা
কমন নাউনটা কিন্তু কি হবে, প্লুরাল হয়ে যাবে। মনে থাকবে? আশা করি পরবর্তীতে এই ধরনের আনসারগুলো তোমরা হরহামেশায় দিতে পারবে। আশা করি বুঝতে পেরেছ। সবশেষ এবার লাস্ট একটা কোয়েশ্চিন দিয়ে আমরা আমাদের আজকের আয়োজনটা শেষ করব। সো আমি যদি বলি যে হুইচ ওয়ান ইজ কমন নাউন, অপশান এ বলা হলো বেলি, অপশান বিতে বলা হলো জুই, অপশান সিতে বলা হলো ফ্লাওয়ার, অপশান ডিতে বলা হলো রাতুল, এ বি সি ডি ই, ইতে বলা হলো মিরাজ, এ বি সি ডি ই এফ, অনেক অপশান দেব, এফে বলা হলো ম্যান। বলো দেখি নিচের এই শব্দগুলো, জুই, চামেলি, মানে এগুলো ফুলের কথা বলছি, বেলি, জুই, এরপরে হচ্ছে ফ্লাওয়ার, রাতুল, মিরাজ নাম, এরপরে ম্যান, এ বি সি ডি ই এফ। প্রশ্ন হলো হুইচ ওয়ান ইজ কমন নাউন, অর্থাৎ নিচের কোনটি কমন নাউন। বুঝো, কমন নাউন কিন্তু। মাশাআল্লাহ, অনেক আত্মবিশ্বাস নিয়ে তোমরা আনসার দিচ্ছ। ইয়েস, বেলি মানে হলো স্পেসিফিক, পার্টিকুলার, জুই স্পেসিফিক, পার্টিকুলার, নির্দিষ্ট, তার মানে তোমরা বাবা হচ্ছে প্রপার। তোমাদের যেটা মূল রুট সেটি হচ্ছে ফ্লাওয়ার। বুঝেছ? আশা করি বুঝেছ। তার মানে বেলি অ্যান্ড জুই ইজ ইকুয়াল টু ফ্লাওয়ার। আমি মাঝে একটা প্লাস দিয়ে দিই, ঠিক আছে? আচ্ছা, মাঝে একটু কমা দিই। এরপরে ধরো রাতুল স্পেসিফিক, নির্দিষ্ট ব্যক্তির নাম, মিরাজ স্পেসিফিক, পার্টিকুলার, নির্দিষ্ট ব্যক্তির নাম। কিন্তু রাতুল এবং মিরাজ মাঝখানে একটু প্লাস দিই, বাবা তোমরা সাধারণত এটা ম্যান হিসেবে পরিচিত, তোমাদেরকে আমরা মানুষ বলতে পারি, রাইট? আচ্ছা, তাহলে নিশ্চয়ই বুঝে নিয়েছো যে এই টাইপের প্রশ্ন আসে পরীক্ষায়, বিশেষ করে গার্ল, তারপরে হচ্ছে বয়, এগুলো নিয়ে আমরা বিশদ আলোচনা করব। আমি একটা লম্বা শিট, শিটগুলো অলরেডি একটা লম্বা শিট তোমরা কিন্তু পেয়ে গেছো, পিডিএফ হিসেবে তোমাদের কাছে আছে, এবং যাদের কাছে বই আছে তারাও ইনশাল্লাহ সেখানে পেয়ে গেছো। আলহামদুলিল্লাহ, শেষ করছি প্রথম আয়োজনটা, প্রথম ক্লাস। আশা করি এনজয় করেছো। কেমন লেগেছে পুরো আয়োজনটি অবশ্যই জানাবে। তুমি হয়তো বা জানো না তোমাকে কত কিছু দেওয়া হচ্ছে, বারবার এই তথ্যগুলো নেবে আর নিজের মনকে প্রশ্ন করবে যে তথ্য অনেক, বাট কষ্ট করে আমাকে তথ্যগুলো নিতে হবে না। আমার কাজ হচ্ছে শুধুমাত্র নেওয়া, দেখা, শোনা, আর বই বা পিডিএফের সাথে সেটা মিলিয়ে নেওয়া। সময় সুযোগ পেলে আমি রিভিশন করব, রিপিট করব। আমি তোমাকে মূল জিনিসটা, মূল নির্যাস দিয়ে দিচ্ছি, এরপর তুমি ইংরেজিকে নিজের মতো করে আবিষ্কার করবে, ঠিক আছে? এটি তোমাকে বলার যে যারা লেগে আছো তারা শেষ পর্যন্ত যা পাবে ইনশাআল্লাহ তার প্রাপ্তি অবশ্যই তুমি স্বীকার করবে। তো এখন আমরা ছোট্ট একটা বিরতিতে যাব, আর বিরতির পরেই কিন্তু আমরা নতুন ক্লাসে আবার ফিরবো একটু পরেই। সো এখন একটু তোমরা ব্রেক নিতে পারো, জরুরি কাজগুলো সেরে নিতে পারো, একটু শিথিলায়ন, অ্যান্ড দেন আমরা শুরু করব দ্বিতীয় ক্লাসটা, ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ফ্যান্টাস্টিক ক্লাস। আবার এই মুহূর্তেও তোমরা এত সংখ্যক শিক্ষার্থী আমার সঙ্গে যুক্ত, প্রায় 1900 জন আমার সঙ্গে ক্লাস করছো। দেখা যাক তোমাদের এই 1900 জনকে প্রমাণ করে দিতে হবে, স্যার আমরা আপনাকে প্রমাণ করে দেব। আপনি বলেছিলেন শেষ পর্যন্ত 25তম দিনে থাকবে 600-700, আমরা প্রমাণ করে দেব আপনি ভুল। আমাকে যদি ভুল মিথ্যা প্রমাণ করে দিতে পারো, এই খুশির কোনো সীমা থাকবে না। তো ঠিক আছে, একটু ব্রেক। মনেতে আছে যে মাদিনা, তাই তো হৃদয় আমার আর দেরি সহে না। আমার মনেতে আছে যে মাদিনা, তাই তো হৃদয় আমার আর দেরি সহে না। মন যেতে চায় শুধু যেখানে আছে মধু, মন যেতে চায় শুধু যেখানে আছে মধু, রয়েছে কামলিওয়ালা। আমার মনেতে আসে যে মাদিনা, তাই তো হৃদয়
সকাল যিনি মদিনার দুলাল, তিনি যে সত্যের সকাল যিনি মদিনার দুলাল, যে হলো কাউসার ওয়ালা। আমার মনেতে আসে যে মদিনা, তাই তোরে দয়া আমার আর দেরি সহে না। আমার মনেতে আসে যে মদিনা, তাই তোরে দয়া আমার আর ওয়ালাইকুম ওরহমতুল্লাহ। তোমরা কেমন আছো সবাই? আশা করি আমাকে দাও না ডানায়, আমি ডানাতে ভর করে যাই মদিনা। ও প্রভু আমাকে দাও না ডানায়, আমি ডানাতে ভর করে যাই মদিনা। আমাকে যাও না নিয়ে তোমারই রহম দিয়ে, আমাকে যাও না নিয়ে তোমারই রহম দিয়ে, মন যে কিছুই বোঝে না। আমার মনেতে আসে যে মদিনা, তাই তোরে দয়া আমার আর দেরি সহে না। আমার মনেতে আসে যে মদিনা, তাই তোরে দয়া আমার আর দেরি পেয়ে সহে যাবে। না। আচ্ছা, বেসিক ক্লাসে আসে যে মদিনা, তাই তোরে দয়া আমার আর দেরি সহে না। আমার মনেতে আসে যে মদিনা, তাই তোরে দয়া আমার আর দেরি সহে না। আলহামদুলিল্লাহ, ওয়েলকাম ব্যাক। আমরা আবারও ফিরে আসলাম ছোট্ট একটা বিরতি পর। আমি জানি অনেক তথ্য, লম্বা ক্লাস, কিন্তু 2টা ঘন্টা তো খুব বেশি সময় নয়। আর সব দিনে 2 ঘন্টা নয়, কোনো কোনো দিন 1.5 ঘন্টা বা তারও অল্প সময় ক্লাস অনুষ্ঠিত হয়। সো তোমাদের কাজ হচ্ছে শতভাগ মনোযোগ দিয়ে ক্লাসটা করা। কোনো কারণেই মনোযোগ বিচ্ছিন্ন করা যাবে না। প্রিয় শিক্ষার্থী আমার, মাঝে মাঝে হতাশা তোমাকে গ্রাস করবে। হতাশাকে গুড বাই বলতে যদি শেখো, তাহলেই তুমি বিজয় অর্জন করতে পারবে। এবং আমার বিশ্বাস, টানাই কয়েকটা দিনে তুমি ধৈর্যের একটা বড় বটবৃক্ষে পরিণত হয়েছ। ওকে, সো এখন আমরা ক্লাসে ফিরে যাই। আর ক্লাস শেষে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, একটু ওয়েট করতে হবে। আর একটি বিষয়, যে ক্লাসের বাইরে কোনো এমনি প্রশ্ন করা যাবে না। এটি করে তোমরা অনেকে ডিস্টার্ব করছো। সাথে বই আছে, পিডিএফ আছে, চমৎকার করে দাগিয়ে দাগিয়ে ক্লাস করো। এর 9-এ যে বিষয়টা ছিল একটু বলে দিই। আমাদের আলোচনা চলছে পার্টস অফ স্পিচ। আমরা প্রচুর সময় দিচ্ছি পার্টস অফ স্পিচে, কারণ আমরা বিশ্বাস করি, এবং এটাই সত্য, যে ইংরেজি পুরো গ্রামারটা পার্টস অফ স্পিচের বাইরে কিছু নয়। তো পার্টস অফ স্পিচের ভেতরে প্রথম যে প্রকারটা, সেই নাউন নিয়ে আমাদের কথা চলছে। এবং নাউনের ভেতরে আমরা গত দিনে প্রপার নাউন নিয়ে কথা বলেছি, এবং প্রপার নাউনের পরে আমরা কমন নাউন নিয়েও কথা বলেছি। একটু মনে করে দেখো, নাউনের 2টা ক্যাটাগরি নিয়ে আমরা কথা বলেছি, প্রপার নাউন এবং কমন নাউন। এবং আমার মনে রয়েছে যে আমি তোমাদেরকে কিন্তু নাউনের টোটাল যে ক্যাটাগরি বা প্রকার, সেটা কিন্তু একবারও বলিনি। আমি বলেছি যে আমরা আলোচনার মধ্য দিয়ে প্রকার শিখব, এবং সবশেষে একসাথে যোগফল মেলাবো যে নাউনের কতগুলো প্রকার আমরা পেলাম। আলোচনা চলছে পার্টস অফ স্পিচ। প্রথম প্রকার হচ্ছে নাউন। নাউনের যে প্রকারগুলো রয়েছে, প্রপার নাউন এবং কমন নাউন, সেগুলো নিয়ে গতদিনে কথা বলেছি। আজকে আমরা আরেকটি টপিক নিয়ে কথা বলবো। সেই টপিকটা নিয়ে কথা বলার পূর্বে আমি ছোট্ট একটা গ্রাফ দিতে চাই। গ্রাফটা হচ্ছে, তোমাদের মনে আছে কিনা ক্লাস 9-এ আমি যে তথ্যটি দিয়েছিলাম, ধরো রবীন্দ্রনাথ ঠাকুর, শর্টকাটে রবি, কাজী নজরুল ইসলাম, শর্টকাটে নজরুল। ওকে, তো এদেরকে আমরা একসাথে কি বলতে পেরেছি? এদেরকে আমরা একসাথে পোয়েট বলতে পারি, তাই না? দে আর কমপ্লিটলি পোয়েটস। তাহলে এই যে প্রথম অংশটা, মনে আছে তো, এইটার নাম ছিল প্রপার নাউন। একটু মনে করে দেখো গতদিনের গ্রাফ থেকে, যে এইটার নাম ছিল প্রপার নাউন, যেটা স্পেসিফিকভাবে আমার তোমার নাম ধরে ডাকা হয়। আমরা বলি না, এই আমাকে প্রপার নাম ধরে ডাকো, আমি কিন্তু খুব মন খারাপ করবো, আমাকে প্রপার নাম ধরে ডাকো। তার মানে প্রপার মিনস হচ্ছে স্পেসিফিক নাম ধরে ডাকা। আবরার, নিলয়, হুমায়ুন, এইভাবে নাম ধরে ডাকা। সো রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, প্রপার স্পেসিফিক নাম। এবং পরবর্তীতে দেখেছি যে কমন নাউনের ক্ষেত্রে আমরা একটা সাধারণ নাম। কারণ আমি যদি বলি যে পোয়েট আজকের এই অনুষ্ঠানে উপস্থিত, তো প্রশ্ন এসে যায়, পোয়েট মানে তো কবি, কোন কবি উপস্থিত? এটা কিন্তু স্পেসিফিক নয়, এটা হচ্ছে জেনারেল। সো প্রপার মিনস স্পেসিফিক, নির্দিষ্ট। কমন মিনস জেনারেল, মানে সাধারণ।
এবার আমি প্রপারের পরে ধরো একসাথে এরকম আমি কিছু একটা বলছি যে সার্কেল, সার্কেল অফ পোয়েটস, POETS, পোয়েটস, মানে কবি তো অবশ্যই, কিন্তু কবিদের একটা সার্কেল হয়েছে, একটা গোষ্ঠী হয়েছে। এবার আমার প্রশ্ন হচ্ছে যে যারা মোটামুটি জ্ঞান রাখো তারা বলো তো, এইটা যদি হয় প্রপার নাউন, পোয়েটটা যদি হয় কমন নাউন, তাহলে পোয়েটকেই আমরা বলেছি সার্কেল অফ পোয়েটস। এটার নাম কি? এটা কোন ধরনের নাউন? কারো জানা আছে কি না? আমি একটু কমেন্টে নজর রাখছি, ঝটপট করে একটু জানাও দেখি। এবং আস্তে আস্তে দেখো যে নাউনের একটা প্রকারের সঙ্গে কিন্তু আরেকটা প্রকারের সম্পর্ক আছে, এবং সেটা এক্সট্যান্ড হয়ে বাড়তে বাড়তে লম্বা হয়ে কিন্তু আরেকটু সম্প্রসারিত হচ্ছে, রাইট? আচ্ছা, ওকে, দ্রুত 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 জানান দাও। মাশাআল্লাহ, ইতোমধ্যে আমি অনেকগুলো রাইট আনসার তোমাদের কাছ থেকে পেয়েছি। ওকে, খুব ভালো লাগছে এই ভেবে যে তোমরা ঠিক আছে। সুন্দর, অনেকেই রাইট আনসার দিয়েছো। এইটার নাম হচ্ছে কালেকটিভ নাউন। কি নাউন? কালেকটিভ নাউন। এটার নাম হচ্ছে কালেকটিভ নাউন। তাহলে স্বভাবতই কিন্তু একটা প্রশ্ন এসে গেল, এইটা আবার আর একটা নাউনের প্রকার, কালেকটিভ নাউন। কালেকটিভ মানে কি বলতো? একবার সংগৃহীত, একটা গুচ্ছ, একটা ইউনিট, একটা এন্টিটি, একটা সত্তা, কালেকটিভ। তাহলে অলরেডি আমরা নাউনের 3টা প্রকার পেয়ে গেলাম। প্রপার এবং কমন নাউন নিয়ে গতদিনে কথা বলেছি। আজকে দেখলাম যে প্রপার এবং কমন নাউনের পরের স্টেপের নাম হচ্ছে কালেকটিভ নাউন। কি নাউন? কালেকটিভ নাউন। এই কালেকটিভ নাউন নিয়ে আমরা কথা বলবো, কমনের সঙ্গে কালেকটিভের কী সম্পর্ক সেটা দেখার চেষ্টা করব, এবং এর ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে কী ধরনের প্রশ্নগুলো কালেকটিভ বা কমন নাউন থেকে এসে থাকে সেগুলো আমরা কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট করব, তুলনামূলক বিশ্লেষণ করব, রাইট? একেবারে মনোযোগের সঙ্গে ক্লাসটি করতে হবে, এবং আমার বিশ্বাস মনোযোগের সঙ্গে ক্লাস করলে আর কোনো সমস্যাই থাকবে না। আচ্ছা, তাহলে প্রপার, কমন এবং হচ্ছে কালেকটিভ, রাইট? আমরা কমন সম্পর্কে একটা ছোট্ট তথ্য দিই। কমন জিনিসটা কি? কমনের সঙ্গে যেহেতু দ্বন্দ্ব হয় কালেকটিভের, কমন জিনিসটা হচ্ছে একেবারে জেনারেল নেম, জেনারেল নেম অফ আ টাইপ অফ, এর সঙ্গে ওই যেগুলোর কথা আমরা এর আগে বলেছিলাম নাউনের সঙ্গে, যেমন হচ্ছে পারসন, এরপরে প্লেস, তারপরে থিং, এর সঙ্গে আইডিয়া সামটাইম, রাইট? সো হচ্ছে একেবারে জেনারেল কনসেপ্টটা। সো আমি জেনারেলটাকে একটু হাইলাইট করছি। ওকে, ইটস কমন। আমরা যদি কালেকটিভটাকে এর পাশাপাশি আমরা রাখি, কালেকটিভ, খুব মনোযোগ দিয়ে ক্লাস করতে হবে, কালেকটিভ। হ্যাঁ, ওকে। সো কালেকটিভ জিনিসটা কি? এটা হচ্ছে বলা যায় যে প্রথম কথা হচ্ছে গ্রুপ অফ এর সঙ্গে যুক্ত হবে পিপল, গ্রুপ অফ পিপল। দেখো, আগেরটা পার্সন ছিল, কিন্তু আমি এবার দিয়েছি পিপল, মানে অনেকগুলো মানুষের একটা গ্রুপ হবে। আচ্ছা, পিপল। এরপরে আমি বলতে পারি গ্রুপ অফ এনিম্যাল, এনিম্যাল নয়, এনিম্যালস, মানে অনেকগুলো প্রাণীর একটা গ্রুপ হতে পারে, গ্রুপ অফ পিপল, গ্রুপ অফ এনিম্যালস। এরপরে বলতে পারি গ্রুপ অফ থিং, নয়, আগেটা থিং দিয়েছিলাম, এটা হচ্ছে গ্রুপ অফ থিংস, এবং এটা হচ্ছে গ্রুপ অফ আইডিয়াস। তাহলে একটা জিনিস নিশ্চয়ই বুঝতে পেরেছ, এটাকে আমরা একটা গ্রুপের মধ্যে অন্তর্ভুক্ত করব, বিশেষভাবে একটা গ্রুপকে আমরা শনাক্ত করব। এবং এটাকে যদি একটু আমরা সহজ করে বলি, তাহলে মনে রাখতে হবে এই সবগুলো জিনিস মিলে একটা ইউনিট হিসেবে কাজ করবে। কি হিসেবে? ইউনিট হিসেবে কাজ করবে, অথবা আমি বলতে পারি এন্টিটি বা হচ্ছে সত্তা হিসেবে কাজ করবে। এরা ইউনিট। কিভাবে আমি তোমাদেরকে একটু বলি। যেমন ধরো, সাধারণ প্রপার নাম হচ্ছে রবি, ভালো করে বোঝো। রবি মানে এটা ধরো রবিউল, রবীন্দ্রনাথ নয়, এটা রবিউল। আচ্ছা, MAN, ম্যান, এটা সাধারণ একটা নাম, ওকে। কিন্তু ধরো এই ম্যানের মধ্যে থেকে বেছে বেছে নিয়ে যারা ডিফেন্সে বা কি বলে
তোমার পিস্তল রাইফেল দৌড়াদৌড়িতে এবং প্রশাসনকে নিরাপত্তা দেওয়ার জন্য সিলেক্টেড হয়েছে, তাদের আমি নাম বললাম হচ্ছে পুলিশ। অথবা পুলিশের ভিতরে আরেকটা ভালো ক্যাটাগরি বা এই ডিফেন্সের একটা ক্যাটাগরি হচ্ছে আর্মি, আমি বলতে পারি র্যাব, বলতে পারি না? একটা জিনিস খেয়াল করে দেখো তো, এই পুলিশ বা আর্মি বা র্যাব এরা একটা ইউনিট কিনা? অবশ্যই এরা একটা ইউনিট, কিন্তু যখন আমি ম্যান বলবো তুমি ঠিক বুঝতে পারছো না যে কোন ধরনের মানুষকে বোঝানো হচ্ছে। এটা কিন্তু জেনারেল একটা কনসেপ্ট। সো কমন নাউন হচ্ছে ম্যান, ম্যানের মধ্যে থেকে বেছে বেছে একেবারে যখন আমি একটা ইউনিটের অন্তর্ভুক্ত করব তখন কিন্তু এটা হয়ে যাবে কালেকটিভ নাউন, রাইট? সো রবি এটা হচ্ছে প্রপার, সাধারণ একটি নাম, এটা হচ্ছে কমন, কিন্তু যখনই আমরা স্পেসিফিকভাবে একটা ইউনিটের অন্তর্ভুক্ত করব তখন তার নাম হবে কালেকটিভ। তো যেহেতু আমরা বলেছি আ ইউনিট, একটু ভালো করে খেয়াল করো, আ ইউনিট, যেহেতু আমরা একটা ইউনিট বলেছি ইজ ইকুয়াল টু, এই জন্য কালেকটিভ নাউনের পরে ভার্বটা কিন্তু হয় সিঙ্গুলার। সিঙ্গুলার, একটু ভালো করে এই জিনিসটা শুধু মনে রেখো, আমি পরে এটা নিয়ে তোমাদেরকে তথ্য দেব যে যেহেতু একটা ইউনিটকে বোঝানো হয়, একটা ইউনিট, সেই জন্য কালেকটিভ নাউন দেখতে যেমনই মনে হোক না কেন প্লুরাল মনে হতেও পারে, কিন্তু যেহেতু ইউনিট ভাব একটা গুচ্ছ একটা বিষয়কে বোঝায়, সেই জন্য ভার্বটা কিন্তু হয় সিঙ্গুলার। এই ইনফরমেশনটুকু তোমার কাজ হচ্ছে শুধু মনে রাখা। প্রসঙ্গত বলেই যারা আমার সঙ্গে এই মুহূর্তে ক্লাসে রয়েছো কোনো কিছুই নোটস করতে হবে না, যারা পেইড ব্যাচে আছো তারা অবশ্যই সেখান থেকে কী করবে, সেখান থেকে অবশ্যই তোমরা হেল্প পেয়ে যাবে। এই নোটসটা আমি সেখানে তোমাদেরকে শেয়ার করব। ওকে, তাহলে এইবার আমি আরেকটু তোমাদেরকে সামনে এগিয়ে নিয়ে যাই। যেমন ধরো আমি তোমাদেরকে যদি বলি বি হোয়াট কাইন্ডস অফ নাউন, বলা হচ্ছে বার্ড। আচ্ছা, বার্ডটা কী ধরনের নাউন, এটি হচ্ছে একটি প্রশ্ন। বার্ডটা কী ধরনের নাউন? অপশান এতে বলা হচ্ছে যে এটা কি কমন, যেহেতু কমন নিয়ে একটু দ্বন্দ্ব কালেকটিভের সাথে, দ্যাটস আমি অপশান হিসেবে দুইটা দিচ্ছি। এটা কি কমন নাউন অর কালেকটিভ নাউন? বার্ড তো খুবই সিম্পল, এটা একটা কমন কনসেপ্ট, এটা কিন্তু কমন কনসেপ্ট। সো এইটাকে আমরা বলছি কমন নাউন, খুবই সিম্পল। কিন্তু যখন আমি এই কথাটাই চেঞ্জ করে বলবো, আমি বার্ড কথাটা অবশ্যই রাখবো, কিন্তু বার্ডের আগে ধরো আমি যুক্ত করে দিলাম ফ্লক অফ বার্ড, ফ্লক অফ বার্ড না, তখন বার্ডস হয়ে যাবে। একটু মনে রাখতে হবে, ফ্লক অফ বার্ডস হয়ে যাবে, পাখিদের দল। এই টাইপের শব্দগুলোর সঙ্গে আমি একটু পরে তোমাকে পরিচয় করে দেব, আমি লম্বা একটা লিস্ট দেব। সো হোয়াট কাইন্ড অফ নাউন? ফ্লক অফ বার্ডস, পাখিদের দল, পাখিদের গুচ্ছ। তার মানে এখানে অনেকগুলো পাখি থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, অনেক অ্যানিম্যালস থাকতে পারে, কিন্তু এরা মূলত একটা ইউনিট, একটা দল, একটা গুচ্ছ। সুতরাং এইটাকে আমরা বলবো কি বলতো? এটা খুবই সহজ যে স্যার আগেরটা যেহেতু হয়েছে কমন, অতএব পরেরটা হবে কালেকটিভ। ইয়েস, এটা হচ্ছে কালেকটিভ। কালেকটিভ মানে হচ্ছে অনেকগুলো, বাট তারা একটা ইউনিট হিসেবে কাজ করবে, একটা ইউনিট হিসেবে কাজ করবে, রাইট? এইবার নেক্সট একটা প্রশ্ন দিই তোমাদের, ঠিক এটার মাথার উপরে আমাকে দিতে হবে। ধরো পাখিদের ভিতরে আমি একটা পাখির নাম বলছি, ধরো হচ্ছে তোমরা একটা নাম বলো একটা পাখির, যে আমি যদি বলি যে হোয়াট কাইন্ড অফ নাউন বার্ড, ঠিক বার্ডের আমরা একটা স্পেসিফিক একটা ক্যাটাগরি দিয়ে দিই। ধরো আমি হচ্ছে যে দিই ডাভ, মানে হচ্ছে ঘুঘু, না? ডাভ মানে হচ্ছে ঘুঘু। এইবার বলো তো এই প্রকারটার নাম কি? আমি একটা প্রশ্ন রেখে দিলাম। ডাভ মানে হচ্ছে ঘুঘু, এটা কি? ইয়েস, এটার নাম হচ্ছে প্রপার নাউন। স্পেসিফিকভাবে আমি বলছি যে এটা হচ্ছে ঘুঘু পাখি, এটা পেঁচা, এটা ময়না, এটা কাকাতুয়া, রাইট? কিন্তু যখন আমি জেনারেলভাবে বলছি বার্ড, তখন সেটা কমন নাউন। আমি বার্ডকে নিয়ে একটা গুচ্ছ বলছি, যে পাখিদের একটা দল, রাইট, পাখিদের একটা ঝাঁক, তখন সেটা কালেকটিভ নাউন। এবার একটি সময় এসেছে একটি পরীক্ষা দেওয়ার, দেখি তোমরা কতজনে আনসারটা সঠিক দিচ্ছ। ফ্লক অফ বার্ডস, পাখিদের ঝাঁক দল, এ বসে আ ফ্লক অফ বার্ডস, ফিল ইন দ্য গ্যাপ ইজ কামিং, ইজ ফ্লাইং, উড়ছে, অ্যাট লার্জ, মানে স্বাধীনভাবে উঠছে। এখন এই ফিলিং ইন দ্য গ্যাপে আমি তোমার হচ্ছে যে আ ফ্লক অফ বার্ডস
ফ্লাইং অ্যাট লার্জ, আমি এখানে ইজ দেব নাকি অপশন এতে আমি আর দেব? একটু ভালো করে ভাবো। প্রসঙ্গত বলা খুব জরুরি যে আমরা নাউনে ক্লাস করছি, দ্যাট মিন্স শুধু নাউন শেখা নয়, এটা থেকে নাউনের টাইপে যত প্রশ্ন আসে, ফিলিং ইন দ্য গ্যাপ, ফ্রি হ্যান্ড রাইটিংয়ে দক্ষ হওয়ার বিষয়, প্রতিযোগিতামূলক পরীক্ষা, অ্যাডমিশন টেস্ট, বিভিন্ন জায়গা। এবার দেখো তোমরা কিন্তু নর্মালি অনেকের নজর যেতে পারে যে ফ্লক অফ বার্ডসের সঙ্গে এস আছে, অতএব আর আমি দিয়েই ছাড়বো, রাইট? কিন্তু না, এখানেই হচ্ছে মূল খেলাটা। খেলাটা হচ্ছে বার্ডস হতে পারে, কিন্তু এই পুরো জিনিসটা একটা মূলত ইউনিটকে বোঝাচ্ছে, একটা ইউনিট, এবং সেজন্যই ভার্বটা হবে সিঙ্গুলার। তো আ ফ্লক অফ বার্ডস, পাখিদের একটা ঝাঁক, পাখিদের একটা দল কি করছে? ফ্লাইং অ্যাট লার্জ, স্বাধীনভাবে উঠছে। দ্যাট মিন্স আমরা ভার্বটা করব সিঙ্গুলার। এই কনফিউশনটা যেদিন দূর হবে তোমার ভেতর থেকেই, আচ্ছা একজন বলছে স্যার আপনি তো আনসারটা আগেই দেখিয়ে দিয়েছিলেন, সরি ফর দ্যাট, তুমি বুঝে আনসারটা দিয়েছো কিনা এটাই হলো মূল কথা। তাহলে এই টাইপের ফিল ইন দ্য গ্যাপ আশা করি নেক্সট ইয়ার তুমি কোনোভাবেই ভুল করবে না। ভুল করবে নাকি? যেমন নেক্সট আমি একটা টেস্ট দিচ্ছি তোমাদেরকে। আমি ধরো বললাম হচ্ছে যে স্টুডেন্টস ফিল ইন দ্য গ্যাপ কামিং। অপশানে বললাম এখানে কি আমি ইজ দেব, অপশান বিতে আর দেব। ওকে, তো খুবই সিম্পল কথা যে শিক্ষার্থী, ছাত্রছাত্রী, অতএব আমরা এখানে কি দেবো বলো তো? আচ্ছা, সেইটা দেওয়ার পূর্বে আরেকটা কাজ করি আমরা। স্টুডেন্টসের কমন নাউন, এটাকে আমরা কালেকটিভ করে ফেলবো। আ ব্যাচ অফ স্টুডেন্টস, আ ব্যাচ অফ স্টুডেন্টস অর্থাৎ শিক্ষার্থীদের একটা ব্যাচ, ফিল ইন দ্য গ্যাপ, এরপর হচ্ছে কামিং। যদি চোখ কান খোলা না রাখো, একটুও যদি আনমনা হও, আর গ্রামারের ব্যাপারে যদি ঠিকঠাক মতো জ্ঞান না থাকে, তাহলে নিজের অজান্তেই কি যে বসে ফেলবে বলা খুব মুশকিল। স্টুডেন্টস, শিক্ষার্থীরা আসছে, তুমি সিম্পলি এখানে আর দাও, কেউ নিষেধ করবে না, অ্যান্ড ইটস ট্রু। বাট আমি যখন আ ব্যাচ অফ লাগিয়েছি স্টুডেন্ট, শিক্ষার্থীদের একটা দল, আ ব্যাচ অফ স্টুডেন্টস, শিক্ষার্থীদের একটা দল মানে হচ্ছে একটা ইউনিট, তখন এই জিনিসটা মূলত কালেকটিভ নাউন হয়েছে। তো আগের স্টুডেন্টসটা এটা ছিল জেনারেল, এটা হচ্ছে কমন নাউন। ওকে, কিন্তু যখন আ ব্যাচ অফ স্টুডেন্টস বললাম, এটা হয়ে গেল কালেকটিভ, একটা ইউনিট, কালেকটিভ। সো কালেকটিভ নাউন যেটা ডিজার্ভ করে সেটা হচ্ছে ভার্ব কি হয়ে যায় বলো তো? ভার্ব হয়ে যায় সিঙ্গুলার। এই কথাটি খুব খুব করে মনে রেখো, তাহলে প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অনেক বেশি হেল্প পাবে। তাহলে অবশ্যই আ ব্যাচ অফ স্টুডেন্ট ইজ কামিং। ওকে, তাহলে এই পুরো আলোচনা থেকে তোমরা মোটামুটি একটা জিনিস বুঝে গেছো, সেটা কি বলো তো? যে কালেকটিভ নাউন চেনার পর দ্বিতীয় যে কাজটা হলো যে কিছু 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 কমন নাউনের সঙ্গে কিছু নির্দিষ্ট শব্দ যুক্ত হচ্ছে, যেটা মুখস্থ না থাকলে খুব বেশি সমস্যা হয়ে যায়। আমি তোমাদেরকে যেটা বলবো যে কমন নাউন জিনিসটাকে ফার্স্টে বোঝো। কমন নাউনে আমি একটা লম্বা লিস্ট, কমন নাউনের একটা লম্বা লিস্ট আমি কিন্তু তোমাদের দিয়েছি। কমন নাউনের এই লম্বা লিস্টটা আমি তোমাদের দিয়েছি কোথায় বলো তো? পিপুল সংক্রান্ত কমন নাউন যেগুলো, টিচার, ডক্টর, ফ্রেন্ড, এগুলো সব হচ্ছে কমন নাউন। এই কমন নাউনকে যুক্ত করার জন্য বিশেষ কিছু ফ্রেজ আছে। এই ফ্রেজগুলো আমি তোমাকে দু একটা লিখে দেব। তবে এই শীটটা আমি চমৎকারভাবে প্রোভাইড করেছি কোথায় জানো? সেটা প্রোভাইড করেছি পেইড ব্যাচ এক্সক্লুসিভ, অর্থাৎ পেইড ব্যাচে যারা যুক্ত আছে সেখানে তোমরা এই শীটটা অলরেডি পেয়ে গেছো এই ক্লাস শুরুর আগে, রাইট? পেইড ব্যাচে এটা আমি দিয়েছি, তাহলে এখান থেকে তুমি কমন নাউন সম্পর্কে একটা দারুণ ধারণা পাচ্ছ। এবার দ্বিতীয় কাজ হচ্ছে কমন নাউনগুলো কিভাবে, কি ফ্রেজ নিয়ে, কোন এক্সট্রা শব্দগুলো নিয়ে কালেকটিভ হচ্ছে, তার একটা শীট আমি ক্লাসটা শেষ হলেই পেইড ব্যাচে দিয়ে দেবো। এই যে দেখো, মোস্ট ইম্পর্টেন্ট কালেকটিভ নাউনগুলো আমি দিয়েছি। কিভাবে দেখো, যেমন পিপুল দিয়ে, যেমন টিচার, এখানে টিচার আগে তুমি যখনই ফ্যাকাল্টি ইউজ করবা, আ ফ্যাকাল্টি অফ টিচার্স, তখন সেটা কালেকটিভ হয়ে গেল। আ ফ্যাকাল্টি, CULTY, ফ্যাকাল্টি অফ টিচার্স। দেখেছো? তাহলে টিচারটা কিন্তু হচ্ছে কমন নাউন। কোথায়? চলো আমরা একটু দেখে আসি। এই যে টিচার, একটু ভালো করে দেখো জিনিসটা। এই যে টিচার, এটা ছিল কমন নাউন,
রাইট, এই টিচারের সঙ্গে কি যুক্ত হয়েছে পরের শিটে আমি তোমাকে দিয়েছি। টিচারের সঙ্গে যুক্ত হবে তোমার এক্সট্রা শব্দ আ ফ্যাকাল্টি, এইভাবে স্টাফ, সার্কেল, ক্লাস, ট্রুপ, ব্রিগেড, ক্রিউ, চোর, তারপর ফ্লিট, এই যে শব্দগুলো যেগুলো হচ্ছে কালেকটিভ নাউন গঠন করার জন্য পূর্ব শর্ত, এটা যদি মুখস্থ না থাকে তাহলে তুমি তো না, তুমি না মানে তুমি তো পারবেই না, তোমার বাবা মানে তার বাবা, সরি, মানে বাবা দাদা কেই পারবে না। আমি রফিক স্যার আমিও যদি পারি তার মানে এগুলো আমার মুখস্থ আছে, তার মানে এগুলো তোমাকে মুখস্থ করতে হবে। এই শীটটা ক্লাস শেষ হওয়া মাত্রই আমি পেইড ব্যাচে দিয়ে দেব, ঠিক আছে? ওকে, সো তোমাদের কাজ হচ্ছে আমি সাজিয়ে গুছিয়ে তোমাদেরকে দিচ্ছি, একটু মুখে তুলে একটু চাবিয়ে নাও, হ্যাঁ, একটু চিবিয়ে তারপরে না হয় একটু গেল, হ্যাঁ, এটুকু তোমাদেরকে রিকোয়েস্ট থাকবে, না হলে এত চমৎকার একটি আয়োজন পুরোপুরি ব্যর্থ হয়ে যাবে। তাহলে আশা করি বুঝে নিয়েছো যে কমন নাউনে একটা লম্বা লিস্ট জানতে হবে এবং সেগুলোকে কালেকটিভ করার যে নিয়মটা সেটা তোমাকে জানতে হবে। যেমন কিছু শব্দের কথা বলি যেগুলো বারবার আসছে, যেমন স্টুডেন্ট, একটু নোট করো তোমরা, গুরুত্বপূর্ণ নোট আমি তোমার সেখান থেকে দেখাই তোমাদের। স্টুডেন্ট, আমি অনেকগুলো টেস্ট নেব আজকের এই ক্লাস থেকে। আমি যদি বলি প্লেয়ার, আমি যদি বলি কাউ অথবা ক্যাটেল, গবাদি পশুর বাচ্চা, প্লেয়ার মানে খেলোয়াড়। এরপরে ধরো বলি আমি হচ্ছে যে শু মানে জুতা, রাইট। এরপরে পিপল যদি বলি আমরা, এরপর যদি বলি আমরা ফিশ, এরপর যদি বলি ফিশ ভালো করে জানো। এরপরে ধরো আমি বললাম ফ্লাওয়ার, FLOWER ফ্লাওয়ার। এরপরে বললাম এক্সপার্ট ইত্যাদি। তুমি কি জানো দে আর অল কমন নাউন? এগুলো কিন্তু কমন নাউন। স্টুডেন্ট, রানার, তুহিন, মিনা, মিতু, এরা জেনারেল একটা নামের স্টুডেন্ট। সাকিব আল হাসান অথবা মানে তামিম ইকবাল, দে আর প্লেয়ার, কমন নাউন। কাউ, রেড কাউ, লালু ভুলু, হ্যাঁ, এগুলো হচ্ছে কাউ, কমন নাউন। শু, তুমি নাম দিতে পারো ওই বিভিন্ন বেলিকেস, বিভিন্ন জুতা। সো পিপলের নাম হতে পারে রানা তুহিন, ফিশের নাম হতে পারে রুই কাতলা, ফ্লাওয়ারের নাম হতে পারে জুই জবা, এক্সপার্ট দেবহূতেরও নাম থাকতে পারে, কিন্তু সেগুলোকে আমরা কমন একটা নাম দিয়েছি, সেগুলোর নাম হচ্ছে কমন নাউন। কমন নাউন, ব্যাস, মোটামুটি কমন নাউনের লিস্টগুলো থেকে ধারণা নাও। এখন এই যে শব্দগুলো এগুলোকে আমরা কালেকটিভ নাউন বানাবো কিভাবে, দেখো মজার কথা। তাহলে আমাকে লিখতে হবে আ ব্যাচ অফ স্টুডেন্ট, BATCH, আ ব্যাচ অফ স্টুডেন্ট। এইবার স্টুডেন্টের সঙ্গে আমাকে এস দিতে হবে, এইটা যেন মনে থাকে তোমাদের। তাহলে যখনই আমি ব্যাচ অফ স্টুডেন্টস দিচ্ছি আমাকে এটা কালেকটিভ নাউন হয়ে যাচ্ছে, ব্যাচ অফ স্টুডেন্টস। এরপরে আমি দেব হচ্ছে আ টিম অফ প্লেয়ার, এ টিম অফ প্লেয়ার্স, প্লেয়ার সঙ্গে দেখো আমি একটা এস দিলাম, আমি সবগুলো এখানে নিয়ে আসবো, হ্যাঁ, কিছু ছাড় দেবো না। কাউ মানে মানে গরু, গবাদি পশুর বাছুর বাচ্চা। সো এখানে আমাকে নিয়ে আসতে হবে এ হার্ড অফ কাউ বা ক্যাটেল, যেটাই বলি কাউ বা ক্যাটেল, এর যে কোনো একটা। হার্ড অফ কাউজ অর ক্যাটেল, কাউর সঙ্গে এস হবে, ক্যাটেলের প্লুরাল হয় না, সে অনুযায়ী হয়নি। আচ্ছা, এখানে এসটা দিলাম আমি। ওকে, একটু আচ্ছা, ক্যাটেলস হয় না, এটা অলওয়েজ প্লুরাল, গরুর বাছুরের বাচ্চাগুলোকে মিন করে। আচ্ছা, এরপরে আমি ক্যাটেলের পরে শু, বলো তো শু এর আগে আমি কি লাগাবো? ইয়েস, আ পেয়ার অফ, শু হবে না, তখন শুজ হয়ে যাবে, রাইট। আচ্ছা, কমা ইউজ করি। তারপরে কি আছে, শুজের পরে পিপল আগে কি দেবো বলো তো? পিপল আগে আমি অনেকগুলো ইউজ করতে পারি। গ্যাদারিং হতে পারে, অথবা হতে পারে ক্রাউড অফ পিপল। শিখছো না তো, এইগুলোই তোমাকে একসময় প্যারা দেবে। এরপরে ধরো আমি পিপলের পর ফিশের আগে কি লাগাতে পারি? মাছের ঝাঁক, হ্যাঁ, মাছের দল। তাহলে মাছের ঝাঁকের জন্য স্কুল অফ ফিশ। এখন যারা মনে করে যে স্কুল মানে শুধু বিদ্যালয়, তারা তো ঝামেলায় পড়ে যাবে। এটা হচ্ছে মাছের ঝাঁক,
মাছের দল, এখানে স্কুল মানে বিদ্যালয় নয়, এখানে স্কুল মানে ঝাঁক। এটাই হচ্ছে ইংরেজির ব্যথার কারণ, আর এগুলো একটু একটু করে জানতে হয়। আচ্ছা, ফিশের সঙ্গে কেন এস হলো না? কারণ ফিশের সিঙ্গুলারও যা প্লুরালও তাই, এটা মনে মনে প্লুরাল আমরা ধরেই বসে আছি, লাইক ক্যাটেলের মতো। ঠিক আছে? আচ্ছা, ফিশের পরে কি দিয়েছি আমি? ফ্লাওয়ার। ফ্লাওয়ারটাকে কি দেবো? ফুলের কি বলি আমরা? ফুলের তোড়া বলি। সো ফুলের তোড়া খেতে বলবো বুকেইট। বুকেইট, বুকেইট, জি জি হ্যাঁ, বুকেইট অফ ফ্লাওয়ার। এই ফ্লাওয়ার লিখলে কি তুমি ছাড় দেবে আমাকে? না। কেউ লিখলে কি তুমি সেটাকে সঠিক বলবে? না। তুমি জেনে গেছো এই শব্দগুলো দিয়ে যখন এই কমন নাউনগুলোকে আমরা কালেকটিভে পরিণত করছি তখন একটা এস দিতে হয়। সো আ বুকেইট অফ ফ্লাওয়ার্স, অর্থাৎ ফুলের তোড়া। বলো তো, আমি যদি এক্সপার্টের আগে ফাঁকা রাখি তাহলে তুমি কি দেবে? বলো, পরীক্ষাতে এই টাইপের ফাঁকাই থাকবে। সো কি হবে বলো তো? প্যানেল। প্যানেল অফ এক্সপার্টস, অর্থাৎ বিশেষজ্ঞদের একটা দল। তাহলে এইবার তোমরা বুঝে গেছো আগের সমস্ত শব্দগুলো ছিল কমন নাউন, আর পরের এই সমস্ত শব্দগুলোর নাম হয়ে গেল কালেকটিভ নাউন। তার মানে বিশেষ কিছু ফ্রেজ, বিশেষ কিছু ফ্রেজ, এই ফ্রেজগুলো মুখস্থ করা খুব জরুরি, যেগুলোর স্পর্শ পেয়ে সাধারণ একটা কমন নাউন কালেকটিভ নাউনে পরিণত হয়ে যায়, কালেকটিভ নাউনে পরিণত হয়ে যায়। এটা মনে রাখা খুব খুব জরুরি। আমি এগুলোর একটা লিস্ট তোমাদেরকে এক্ষুনি শেয়ার করছি। তার আগে আরেকটা ছোট টেস্ট হয়ে যাক যে তোমরা ঠিকঠাক মতো ধরতে পারছো কি না। ধরো প্রশ্ন করা হলো যে চুজ দ্য কারেক্ট আনসার। কারেক্ট আনসার, সঠিক আনসারটি খুঁজে বের করো। অপশান এ বলা হলো BOUGHT, bought, FLOWER, flowers. B number, I bought a bouquet. এই বুকেটটা নিয়ে নিলাম এখান থেকে, bouquet of flower. ওকে, অ্যান্ড অপশন সি আরেকটি দেব, ফ্লাওয়ার্স। ঝড়ো গতিতে আনসার দাও দেখি, সম্ভাব্য রাইট আনসার তুমি কোনটি বলবে? ইয়েস, খুবই সিম্পল। আই বট ফ্লাওয়ার্স, আমি ফুল কিনেছিলাম। এটা কমন নাউন। কমন নাউন বিকজ সিম্পলি আমি কোনো ফুলের নাম বলছি না। এবং নিশ্চয়ই তোমাদের মনে আছে যে কমন নাউন ইউজুয়ালি কি হয় বলো তো? কমন নাউন ইউজুয়ালি, কমন নাউন হয় সে ডিটারমিনার গ্রহণ করে। যে মনে আছে কিনা গতদিন আলোচনা, ডিটারমিনার প্লাস কমন নাউন, নতুবা হচ্ছে প্লুরাল কমন নাউন। প্লুরাল কমন নাউন, কমন নাউন, এই দুইটি কথা মনে রেখো। হয় তোমাকে ফ্লাওয়ার্সের পূর্বে বলতে হবে আই বট দ্য ফ্লাওয়ার, হয় তোমাকে বলতে হবে আমি ফুল কিনেছিলাম, হয় তোমাকে আর্টিকেল লাগাতে হবে, নতুবা শব্দটাকে প্লুরাল করতে হবে। রাইট? সেই দিক থেকে আমরা বলতে পারি এ নাম্বারটা রাইট রয়েছে, এ নাম্বারটা রাইট। ওকে, আই বট আ বুকেট, বুকেট নিয়েছি কিন্তু পরবর্তীতে নাউনের সঙ্গে আমি এস যুক্ত করিনি, মারাত্মক অন্যায় হয়েছে। সেক্ষেত্রে অবশ্যই এটি আমাদের রং আনসার। সো এটি হচ্ছে আমাদের রং আনসার। নেক্সটটা আসি আমরা, আই বট বুকেট অফ ফ্লাওয়ার্স। এইবার দারুণভাবে ম্যাচ করেছে আমার সূত্র, আমার জানা অনুযায়ী ফ্লাওয়ারের সঙ্গে এস হয়েছে। সো এই আনসারটাও রাইট। তাহলে আমাদের এখানে রাইট কয়টা বলো তো? রাইট হচ্ছে দুইটা, এ এবং বি। আর সরি, এ বি, এটা সি। এ এবং সি নাম্বার হচ্ছে রাইট, আর বি নাম্বার হচ্ছে রং। এই টাইপের প্রশ্নগুলোই প্রতিযোগিতামূলক পরীক্ষাতে আসে। হতাশ হওয়ার আর অবাক হওয়ার কোনো কিছুই নেই। আরেক টাইপের প্রশ্ন আসে, চলো আমি তোমাদেরকে সেটাও দেখাই। সেটা হচ্ছে ধরো কোশ্চেন করা হবে এই টাইপের টেস্ট। এই টেস্টার জন্য তোমরা প্রস্তুত হয়ে নাও। তার পূর্বে একটা কথা বলি, পেইড ব্যাচ কোনটা? আরে বাবা, এটাই পেইড ব্যাচ। ক্লাসগুলো অনেক সময় উন্মুক্ত ছিল, যার কারণে মিসইউজ হচ্ছিল, এখন সেগুলো পেইড ব্যাচের অন্তর্ভুক্ত হয়েছে। সো ডেফিনেটলি ইউ আর ইন পেইড ব্যাচ, এটা একটু ফার্স্টে মনে রেখো, কেমন? সো তোমরা পেইড ব্যাচে আছো, টেনশনের কোনো কারণ নেই।
আচ্ছা, এরপর আরেকটি প্রশ্ন হচ্ছে, বিশেষ করে তোমরা আনসার দেবার ক্ষেত্রে অবশ্যই আমি যখন বলছি যে অবশ্যই আনসার দিতে হবে, প্রত্যেকে ইচ অ্যান্ড এভরিওয়ান তোমরা আনসার দেবে। যেমন 1600-1700 জন লাইভে আছো, সবাই যদি আনসার করো তাহলে কিন্তু অনেকগুলো আনসার হয়। বাট আমি লক্ষ্য করছি তোমরা কিন্তু অনেকেই ঠিকঠাক আনসার করছো না। ভুল হোক, সমস্যা নেই, এটাই তো অনুপম সুযোগ যে কেউ তোমাকে অপমান করবে না, কেউ তোমাকে কিচ্ছু বলবে না। তোমার কাজ হচ্ছে আনসার করা, ভুল করা শিখতে হবে এই চান্সে, এইবারই। ঠিক আছে, চলো আমরা টেস্টে একটু দেখে নিই। আচ্ছা, আরেকটি বিষয় আমাকে একটু কমেন্টে জানাও তো, যারা আমার সঙ্গে ক্লাস করছো তারা কোন কোন লেভেলের স্টুডেন্ট আমার সঙ্গে যুক্ত আছো। মানে কি টার্গেট, বেসিক শেখা নাকি জব প্রিপারেশনের জন্য বেসিক শেখা, নাকি স্পোকেন শেখা মানে বেসিক স্পোকেনের জন্য, মানে কোন উদ্দেশ্যে তুমি বেসিক ক্লাসটা অ্যাটেন্ড হয়েছো বা কোথায় স্টাডি করছো, সম্ভব হলে একটু কমেন্টে জানাও, তাহলে আমার এই কথাটার আনসার দিতে সুবিধা হবে। আচ্ছা, এ হার্ড অফ কি হয় বলো তো? ক্যাটল। A herd of double TLE. A herd of cattle is passing. হ্যাঁ, অর্থাৎ গবাদি পশুর বাছুরের একটা দল ঝাঁক অতিক্রম করে পার হয়ে যাচ্ছে। আবার আরেকটি কমেন্টের রিপ্লাই আমি না দিয়ে পারছি না, যে স্যার নিচের সাবটাইটেল লেখাগুলো যদি বন্ধ থাকে। আরে বাবা, এটা বন্ধ তোমাকে করতে হবে, সেটিং অপশান থেকে তোমাকে বন্ধ করতে হবে, রাইট? এটা আমার হাতে নেই। এই প্রশ্নগুলো করো না দয়া করে। সো হার্ডের নিচে আন্ডারলাইন করা হয় এবং হার্ডের নিচে আন্ডারলাইন করে প্রশ্ন করে যে বলো তো এই হার্ডটার নাম কি। তো এখন বলবে ইটস প্রপার, অপশন বি ইটস কমন, অপশন সি ইটস কালেকটিভ। এ হার্ড অফ ক্যাটল, তাহলে বলো দেখি। ইয়েস, এইখানে হার্ড এটার নাম হলো কালেকটিভ নাউন। তাহলে এই যে আমাদের অপের পূর্বে যে অংশটুকু আছে সেটা কিন্তু মূলত হচ্ছে কালেকটিভ নাউন, আর অপের পরে যেটা থাকে সেটা কিন্তু হচ্ছে কমন নাউন। এটা মূলত কি হয়ে যায়? কমন নাউন হয়ে যায়। সো এই হার্ড ইটস আ কালেকটিভ নাউন, এই অর্থে এখানে ক্যাটেলটা হচ্ছে কমন নাউন। যদি ক্যাটেলকে আলাদা করে লেখা হতো তাহলে সেটা হতো কালেকটিভ, বাট যখনই অপের পরে লেখা হয়েছে, মানে এই টাইপের শব্দগুলো অপের পর, এগুলো সবই কিন্তু হচ্ছে কমন নাউন। তার মানে কমন নাউনের এক বিশেষ মিশ্রণে, গ্রামাটিক্যালের এক বিশেষ কারণেই এইগুলো কিন্তু কালেকটিভ নাউনে পরিণত হয়। এই টাইপের প্রশ্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা আসে। থ্যাংক ইউ, আমি জানতে পেরেছি কে কিসের জন্য যুক্ত হয়েছ। মাল্টি মানে তোমাদের পারপাস। এবার তোমরা আমাকে বলো তো, এই ধরনের প্রশ্নগুলোই কি বিগত বছরে আসে না, যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ? এবং তার সঙ্গে তোমাদেরকে আরেকটা টাইপের প্রশ্ন বলি যে কোনটা পরীক্ষায় আসে। যেমন আইটি টাইপের প্রশ্ন আসে, যেমন বলে যে উই ইনভাইটেড questions will be answered by a filling in the gap experts. বলো দেখি এই ফিল ইন দ্য গ্যাপে রাইট আনসার তুমি কি বসাবে? আমার বিশ্বাস অপশান দেখার আগেই তুমি সঠিক আনসার বলে দিবে, রাইট? সেটি হচ্ছে যে তুমি কি এখানে স্টাফ বসাবে, অপশান বি তুমি কি এখানে স্কুল বসাবে, অপশান সি তুমি কি এখানে বোকেইড বসাবে, অপশান ডিতে তুমি এখানে প্যানেল বসাবে। অর্থাৎ প্রশ্নটা দেওয়া হবে, প্রশ্নগুলোর উত্তর দিবেন বিশেষজ্ঞদের একটা দল। এখন তুমি জানো যে এক্সপার্টকে আমরা যদি একটা ইউনিট হিসেবে, কালেকটিভ হিসেবে প্রকাশ করতে চাই, তাহলে নির্দিষ্ট একটা ওয়ার্ড বসবে যেটা আমি মুখস্থ করেছিলাম, এটা মুখস্থ করা আমার কাজ, রাইট? সো ডেফিনেটলি রাইট উত্তর হচ্ছে প্যানেল। এগুলো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা আসা প্রশ্ন। অথচ তোমরা বলো যে ইংরেজি জাত ধর্ম আছে, তোমরা কি করো? ইংরেজি শেখার জন্য স্পোকেনে ভর্তি হও, ইংরেজি শেখার জন্য ফ্রি হ্যান্ড রাইটিংয়ে ভর্তি হও, ইংরেজি শেখার জন্য আলাদা জব প্রিপারেশন বা মানে একাডেমিক কোর্স করো। বাট মনে রেখো, ইংরেজির কোনো জাত ধর্ম নেই। তুমি ইংরেজি শিখলে সেটা আজীবন সবসময় একইভাবে কাজে দেবে। এই প্রশ্নগুলোই বিগত সময়ে আসা প্রশ্ন এবং সেগুলো তুমি দেখতে পাবে। থ্যাংক ইউ সো মাচ যারা বিশেষ করে আত্মবিশ্বাসের সঙ্গে আনসারগুলো দিয়েছ, তোমাদেরকে সবাইকে অভিনন্দন। এখন এই যে শব্দগুলো বারবার ডিস্টার্ব করছে, যদিও কয়েকটা দিয়েছি, আমি আরও এর সঙ্গে অ্যাডিশনাল কিছু তোমাদেরকে দিয়ে রাখছি। জাস্ট
যেটা মুখস্থ করা খুব খুব জরুরি। এগুলো আমি কোথায় দেবো বলো তো? এগুলো আমি তোমাদেরকে দেবো পেইড ব্যাচে। এই যে এক্সপার্টসের আগে আ প্যানেল অফ এক্সপার্টস, পিপলের আগে ক্রাউড, স্টুডেন্টসের আগে ক্লাস বা ব্যাচ, এই শব্দগুলো যেগুলো আছে তোমাদের নেক্সট হচ্ছে কাজ মুখস্থ করা। তাহলে এই পাশে যে শব্দগুলো সেগুলো কমন নাউন, রাইট? আর এই পাশে যে শব্দগুলো সেগুলো হচ্ছে কালেকটিভ নাউন, রাইট? এই কালেকটিভ এবং প্লুরাল কমন নাউন এই দুইটা মিলে একসাথে কালেকটিভ নাউনের কাজ করে। সো পিপুল সংক্রান্ত শব্দ এগুলো, এনিম্যাল সংক্রান্ত শব্দ এগুলো, রিলেটিং টু থিংস এগুলো। এখন তোমরা আমাকে বলো তো আমি কোন বই থেকে এই ইনফরমেশনগুলো দিয়েছি? যাদের কাছে বইটি আছে থ্যাংক ইউ সো মাচ, কারণ সেখান থেকে তোমরা হেল্প পাবে। নিট বই চাইলে সাথে রাখতে পারো, বাট আমরা স্পেসিফিকভাবে নিট বই থেকে পড়াচ্ছি না। আমরা আমাদের লক্ষ্য হলো যে আমরা বেসিকটা শিখবো। যাদের কাছে নিট বইটা আছে তারা সেখান থেকেও হেল্প পাবে অনেক কিছুর। থ্যাংক ইউ সো মাচ। তাহলে আজকে আমরা মোটামুটি প্রপার, কমন এবং কালেকটিভের সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা পেলাম, রাইট? এবার এক্সট্রা কিছু ইনফরমেশন তোমাদেরকে দিয়ে রাখি। আচ্ছা, তথ্য দেওয়ার পূর্বে তোমাদের আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে যে আমি যেগুলো শিট তোমাদের দেখালাম সবগুলো তোমাদের পিডিএফে ইনক্লুড আছে। আর বই যারা নিয়েছো সেখানে তো চমৎকার করে সাজানো আছে, দেখো একটু উল্টালেই এই লেসনে চমৎকারভাবে সাজানো আছে। সো আমি যখন বলছি পেইড ব্যাচে, পেইড ব্যাচ মানেই হচ্ছে পিডিএফ আকার এখানে অ্যাপ ওয়েবসাইটে দেওয়া আছে। পেইড ব্যাচ মানেই হচ্ছে তোমার কাছে হাতে থাকা বইয়ে চমৎকার আছে। সো ঘাবড়ানো যাবে না, ঠিক আছে? এক্সট্রা ইনফরমেশনগুলো একটু নিয়ে নাও। এক্সট্রা ইনফরমেশন, এক্সট্রা ইনফরমেশন, ফরমেশন, দুটা এক্সট্রা ইনফরমেশন দেব এবং দুইটা এক্সট্রা ইনফরমেশন দিয়ে আজকের আলোচনাটা আমি শেষ করব। একটা হলো আমরা এরকম কোনো কোনো সময় বাক্য বলি না, কোনো কোনো সময় আমরা এরকম বাক্য বলি না। দেখো এক্সট্রা ইনফরমেশন 1 টেস্ট দিয়ে যে দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, অর্থাৎ ধনীরা সর্বদাই সুখী নয়। রিচের পূর্বে একটা দা বসেছে। এখন যদি কেউ প্রশ্ন করে রিচের নামটা কি, অনেক সময় প্রশ্ন করে রিচটা কোন নাউন, তোমাকে বলতে হবে এটার নাম কমন নাউন, কমন নাউন। অর্থাৎ ধনীরা, সাধারণভাবে জেনারেলভাবে বলছি ধনীরা, কমন নাউন মানে তো জেনারেল। এখন রিচ হচ্ছে অ্যাডজেক্টিভ, আমরা এটা সবাই জানি। এই যে রিচ, তারপরে পোর, তারপরে ওয়াইজ, ব্রিলিয়ান্ট, এগুলো তো অ্যাডজেক্টিভ, এটা আমরা সবাই জানি। কিন্তু মনে রাখতে হবে যে অ্যাডজেক্টিভের পূর্বে যদি কখনো দা বসে, দা প্লাস অ্যাডজেক্টিভ, এই কথাটা মনে রেখো তোমরা, যে যদি কখনো যে কোনো অ্যাডজেক্টিভের পূর্বে, শুধু এই তিনটা না, যে কোনো অ্যাডজেক্টিভের পূর্বে যদি দা বসে তাহলেই কিন্তু সেটা প্লুরাল কমন নাউন হয়ে যায়। প্লুরাল মানে অনেকগুলো, প্লুরাল কমন নাউন। অর্থাৎ দ্য রিচ মানে ধনীরা, দ্য পোর মানে গরিবরা, দ্য ওয়াইজ বিজ্ঞরা, দ্য ব্রিলিয়ান্ট মেধাবীরা। বুঝতে পারছো? সুতরাং নাউন না হয়েও নাউনের মতো কাজ করতে পারে অ্যাডজেক্টিভের পূর্বে যদি আর্টিকেল দা বসে যায়, মনে থাকবে। আর এই কারণেই এই জাতীয় জায়গা থেকে আমি অনেক প্রশ্ন আসতে দেখেছি বিভিন্ন সময়। দ্য ব্রেভ, দুইটা প্রশ্ন হয়, দ্য ব্রেভ ইজ অথবা আর ইন্সপায়ারিং, ইন্সপায়ারিং, আচ্ছা ইন্সপায়ারিং আস। প্রথম কোশ্চিন হচ্ছে ব্রেভের নিচে আন্ডারলাইন করে বলবে যে এটা কি নাউন। অপশান এ অনেক কিছু, ধরো কমন, অপশান বি কালেকটিভ, এই একটা প্রশ্ন। নেক্সট প্রশ্ন হয় যে দ্য ব্রেভ, এরপরে ইজ অথবা আর দুইটাই আছে, ধরো আমি এখানে আমি হচ্ছে যে ইজ অথবা আর, পরেরটায় এই জায়গাটা ফিলিং ইন দ্য গ্যাপ করে দেয়, করে দিয়ে অপশানে বললো যে ইজ হবে নাকি অপশান বিতে আর হবে। দেখো আমরা অলরেডি আনসার পেয়েছি, ব্রেভ মানে সাহসী রা, এটা কমন নাউন, কারণ আমার সূত্র হচ্ছে অ্যাডজেক্টিভের পূর্বে যখন দা বসেছে এটা কমন নাউন, সো কমন নাউন। দ্বিতীয় আনসারটা হলো যে অ্যাডজেক্টিভের পূর্বে যখন দা বসেছে এটা প্লুরাল হয়েছে, প্লুরাল কমন নাউন, অতএব ভার্বও কিন্তু হবে প্লুরাল, ভার্ব কি হবে প্লুরাল। সো প্লুরাল কমন নাউন প্লাস ভার্বও হচ্ছে প্লুরাল, আমি এখানে লিখে দিলাম ভার্ব হচ্ছে প্লুরাল। এই দুই ধরনের প্রশ্ন আসে, এটা তোমাদের জন্য আমি এক্সট্রা ইনফরমেশান একটা অ্যাড করলাম। এবং নেক্সট একটা কোয়েশ্চেন হচ্ছে, কোয়েশ্চেনটা দেখো,
যদি কাউকে বলা হয় COMMI কমিটি কি নাউন? এখন অনেকেই বলবে এটা কালেকটিভ। অবশ্যই এটা কালেকটিভ কমিটি, কারণ অনেকগুলো মানুষ নিয়ে একটা কমিটি হয় নির্দিষ্ট একটা উদ্দেশ্যে। একটা বিল্ডিংয়ে আগুন ধরেছে, 5 সদস্যের একটা কমিটি। তার মানে এই 5 জন সদস্য এরা মিলে একটা ইউনিট, একটা উদ্দেশ্য, একটা স্পেসিফিক উদ্দেশ্য হলো ওই বাড়িটাতে কেন আগুন ধরেছে সেটা নিরসন করা, বা সেটার ওইটার পেছনে ব্যাকগ্রাউন্ডের কারণটা খোঁজা, কেন আগুন ধরেছে। তার মানে কমিটি কালেকটিভ নাউন, কোনো সমস্যা নেই। কিন্তু কালেকটিভ নাউনের পর আমরা নর্মালি কি বলেছি? আমরা বলেছি ভার্ব সিঙ্গুলার, ভার্ব বলেছি সিঙ্গুলার। কিন্তু ঘটনা হচ্ছে, যদি এরকম কখনো দেখো তোমরা, প্রবলেমটা দেখো, যে যদি দেখো দ্য কমিটি COMMITTEE কমিটি divided into 2 opinions, অর্থাৎ কমিটিরা 2টা মতামতে বিভক্ত হয়ে গেছে। এখন এখানে বলা হলো ইজ, আর এখানে বলা হলো আর। এখন তোমার জ্ঞান যদি হয় খুবই অল্প, আর তুমি যদি মনে মনে ভাবো যে রফিক স্যার বলেছিল যে কালেকটিভ নাউন মানেই হলো ভার্ব সিঙ্গুলার, অতএব কোনো দিকে তাকাবো না বাবা, কমিটি COMMI, ওরে বাবা, COMMITTEE কমিটি, এটা যেহেতু কালেকটিভ নাউন পেয়েছে অতএব ভার্ব দিয়ে ফেলবো সিঙ্গুলার, তাই তো দিয়ে আসবে, আর দোষ দেবে আমার না? কিন্তু না, এই ক্ষেত্রে মনে রেখো তোমরা, এইখানে এই কমিটির পর ভার্ব হবে আর। এখন হচ্ছে প্রশ্ন যে কেন, হোয়াই? প্রশ্ন থেকে যায় না যে স্যার এক মুখে 2 কথা হয়ে গেল না? আপনি একটু আগে যা বললেন এবার তো সম্পূর্ণ আলাদা কথা বলছেন। হোয়াই, কেন আর হলো? এইবার মনে রেখো, কালেকটিভ নাউনের পর যদি হয় ভার্ব সিঙ্গুলার, এটাই সত্য কথা, ভালো করে নোট করে রাখো। কালেকটিভ নাউনের পরে যদি ভার্ব হয় সিঙ্গুলার, তাহলে তার নাম হচ্ছে কালেকটিভ নাউন। কিন্তু কালেকটিভ নাউনের পর যদি তোমার কখনো ভার্ব হয়ে যায় প্লুরাল, তাহলে কালেকটিভ নাউনেরই আরেকটা প্রকার আছে, সেটির নাম হচ্ছে নাউন অফ মাল্টিটিউড। এটার নাম কি বললাম? কালেকটিভেরই একটা প্রকার, নাউন অফ মাল্টিটিউড, অর্থাৎ বহুমাত্রিক, বহু অর্থময় নাউন হচ্ছে এগুলো। কালেকটিভ নাউন এরপর ভার্ব যখন প্লুরাল হয় তখন তার নাম হয় নাউন অফ মাল্টিটিউড। একটা নতুন নাম তোমরা শিখলে, সারা জীবন কালেকটিভ যা বাবা, নতুন একটা জিনিসের আবির্ভাব। এখন বিষয় হলো বুঝবো কিভাবে? খুবই সিম্পল। তাহলে এবার আমি 2টা টেস্ট দিচ্ছি, ঠিক আছে? ভালো করে বুঝো। সো দ্য কমিটি, ওকে, আমি আগের এই অংশটাই নেব, ওকে, আর আমি পরেরটায় দ্য কমিটি, ওকে, is giving giving its opinion ওকে, তাহলে কমিটিরা এটা মতামত দিচ্ছে। দেখো এবার কমিটি কালেকটিভ নাউন, এরপরে ভার্ব হয়েছে সিঙ্গুলার, ওকে, অতএব বাবা এখানে কমিটি, অতএব তোমার নাম কালেকটিভ, ঠিক আছে? এখানে কালেকটিভ কারণ একটা বিষয়ে মতামত দিচ্ছে, এখানে বহুমাত্রিক বিচ্ছিন্ন হওয়ার মতো কোনো আমরা কিছুই লক্ষ্য করছি না, সো কালেকটিভ। কিন্তু যখন আমরা বলছি ডিভাইডেড হয়েছে, মতামতের ভিত্তিতে আলাদা হয়েছে, এবং ভার্ব আমরা নিচ্ছি আবার আর, যা বাবা, সো কালেকটিভের পরে ভার্ব আর মানেই তুমি আর কালেকটিভ নেই, তুমি কালেকটিভের দ্বিতীয় একটা প্রকার হয়েছ, তোমার নাম হচ্ছে নাউন অফ মাল্টিটিউড। কি মনে থাকবে? এইটুকু মনে রেখো যে বাবা কালেকটিভ তুমি মাঝে মাঝে বিশ্বাসঘাতকতা করতেই পারো, যদি তোমার পরে ভার্বটা সিঙ্গুলার হয় কালেকটিভ, যদি তোমার পরে ভার্বটা প্লুরাল হয় তোমার নাম হচ্ছে নাউন অফ মাল্টিটিউড। ক্লিয়ার? ব্যাস, তাহলে আয়োজনটি শেষ করছি। আজকে লম্বা একটা ক্লাস হয়ে গেল, আমরা ইতিমধ্যে শিখে ফেললাম প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন এবং কালেকটিভের আরেকটি প্রকার নাউন অফ মাল্টিটিউড। আলহামদুলিল্লাহ, কেমন বোধ করেছ? আমি তো জানি আমি অনেককে কষ্ট দিচ্ছি, আমি জুলুম করছি, তাই না বলো? কিন্তু জানো এটা শুধুমাত্র তোমার জন্য, কারণ আজকের এই আয়োজনটা তোমাকে যদি আমি এইভাবে না শেখাতাম, এত বছর পর নতুন করে 2025 সালের এই ঠিক সময়ে আর কে উদ্যোগ নিত? তোমরাই তো বলো।
এখন শিক্ষার্থীদের মনোযোগ থাকে না, শর্টস বা রিলস দেখে সময় কাটায়, এটাই কিন্তু বাস্তব। আমি কয়েকটা কথা বলতে চাই, খুব মনোযোগ দিয়ে শুনবে, তারপরেই লাইভ থেকে বিদায় নেবে, অল্প সময়ের কথা। ইনশাল্লাহ আমরা একটু পরে আমাদের পার্সোনাল পোস্টে আমরা অবশ্যই লিখব, কি লিখব বলো তো? M5 ডান, M5 ডান, এটাই তো লিখব। আলহামদুলিল্লাহ, আমি একটু লিখে দিই। ধরো একটু পরেই তোমরা লিখবে M5 ডান। আলহামদুলিল্লাহ, প্রোফাইলে তোমরা লিখছো অনেকে জানি। আসলে এই লেখার গল্পটা বেশ ভিন্ন। তুমি 10টা ক্লাস করেছো, 10টা ক্লাসের মধ্যে তুমি ধৈর্য অর্জন করেছো, পরিস্থিতির সঙ্গে ম্যাচ করা শিখেছো, আর প্রতিনিয়ত নিচ্ছ নতুন নতুন তথ্য। 1 থেকে 10, 10টি ক্লাস, 1 থেকে 10 শুধু তোমার কাছে একটি সংখ্যা নয়, এর পেছনে লুকিয়ে থাকা অনেক স্মৃতি, লেগে থাকার স্মৃতি, পারবো না তিক্ততার স্মৃতি, কাজ ফেলে এসে ক্লাস করার স্মৃতি, ছোটোখাটো অজুহাতগুলোকে অজুহাত না দেখে ক্লাসে অ্যাটেন্ড হবার স্মৃতি। সুতরাং অনেক অনেক কথা বলবে, কিন্তু তোমার এই ত্যাগ, প্রতিটা মুহূর্তে সংগ্রাম করে যাওয়ার গল্প কিন্তু সবাই জানে না। সো অন্যের কোনো কথায় একটুও যেন মন ভেঙে না যায়, মন না ভাঙে, এইরকম মেন্টালিটি নিয়েই সর্বদাই চলবে তুমি। অন্য মানুষ তোমার মন ভাঙতে চাইবে, তুমি ভাঙবে না, এভাবেই তোমাকে গড়ে উঠতে হবে। আমাদের কোর্সের মূলত 3টা উদ্দেশ্য। একটা হচ্ছে নিজে শেখা, এবং নিজে শেখার পর পরিপক্ক হয়ে তুমি অন্যকে শেখাতে পারবে, এবং অবশেষে ইংরেজি বিষয় ক্যারিয়ার নিয়ে ভাববে, ইংরেজির উপরে প্রাইভেট পড়াতে পারবে, ইংরেজি তুমি জনপ্রিয় টিচার হবে। এই 3টি আমাদের উদ্দেশ্য। আমরা আলহামদুলিল্লাহ এই ব্যাচ থেকে অনেক শিক্ষার্থীকে তোমাদের সামনে দেখাবো যারা নিজে চমৎকারভাবে ইংরেজি শিখেছে, অন্যকে ইংরেজি শেখাতে পারে, এবং অবশেষে এলাকার অথবা নিজে ইংরেজি বিষয় ক্যারিয়ার নিয়ে ভাবনায় একটা প্রতিষ্ঠান দাঁড় করিয়েছে। এমন অসংখ্য নজির আলহামদুলিল্লাহ আমাদের হাতে আছে। যারা বই সাথে নিয়ে ক্লাস করছো, ক্লাসের মাত্রা তো একেবারে দ্বিগুণ মাত্রা পেয়েছে, কারণ এলোমেলো অনেক কিছুই সাজানো রয়েছে বইয়ে। এবং শুধু তাই না, প্রতিটি চ্যাপ্টারে এক্সট্রা এমসিকিউ দেওয়া হয়েছে। এমসিকিউ এখন প্র্যাকটিস করতে হবে না, সবার শেষে। মুখস্থ অংশ নিয়ে যারা প্রশ্ন করছো, এগুলো শুধু দেখে রাখো, এগুলো তোমাদের জন্য সোর্স। এখন এগুলো মুখস্থ করতে হবে না, ক্লাসটি শেষ করলেই তোমাদের প্রতি অনুরোধ থাকবে, প্লিজ তোমরা রিভিশন না দিয়ে ঘুমোতে যাবে না। ওকে, আজকের আয়োজনটি শেষ করব। সবশেষে তোমাদের কমেন্ট, তোমাদের মতামত শুনতে শুনতে ইনশাল্লাহ আমি বিদায় নেব। তবে একটা কথা তোমাদেরকে না বললেই নয়, সেটি হচ্ছে যে স্বাভাবিকভাবেই যখন তোমরা এই বিভিন্নভাবে মনোযোগ বিচ্ছিন্ন হও অন্যের কথা শুনে, তখন আমার নিজেকে খুব অপরাধী মনে হয়। আমি মনে হয় তোমাদের যোগ্য শিক্ষক হতে পারিনি, আর মনে হয় আমি তোমাদেরকে যোগ্য শিক্ষার্থী বানাতে পারিনি। তোমাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে যে তোমরা অবশ্যই অন্যের কথায় কর্ণপাত করবে না, চুম্বুকের মতো লেগে থাকবে এই আয়োজনের সাথে, শুনবে শুধু আমার কথা। আর 25টা দিন শেষ হোক, তারপরে না হয় আমাকে অপবাদ দেবে, আমাকে অনেক কথা বলবে। এ কথা বলতে শুরু করেছি আজ অনেক দিন হলো, এটা বলতেই থাকবো। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আর ওপিনিয়নের দিকে চোখ রেখে শেষ করছে আজকের আয়োজনটি। আর পার্সোনাল প্রোফাইলে অবশ্যই লিখে ফেলো M1 ডান। আলহামদুলিল্লাহ, শেষ করছে আজকের আয়োজনটি। তোমরা সবাই অনেক ভালো থেকো, যে ভালো শেষ নেই, সুখে থেকো যে সুখে সীমানা নেই, এই অনন্ত শান্তির চিরন্তন প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।